হ্যালো, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। কেউ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না কিছুই। এই যে দেখো, আমার হাত দেখা যাচ্ছে। দাদা কি মহাকাশে চলে গেল নাকি? না। আচ্ছা আচ্ছা, ফেসবুক থেকেও আমরা লাইভে আছি, ফেসবুক গ্রুপ থেকেও লাইভে আছি। ওকে, তো চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের একটা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে থার্মোমিটার প্রস্তুতকরণ এবং থার্মোমিটার প্রস্তুতকরণ যে সমীকরণ, দুইটা সমীকরণ ছিল, এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ এবং দুইটা স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ, এই সমীকরণ দুইটা আমরা দেখছিলাম। দেখো, ক্লিনিক্যাল থার্মোমিটার হিসাবে নর্মালি পারদ থার্মোমিটারটাই ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের থার্মোমিটার হইতে পারে, আমি তোমাকে গত ক্লাসে বলছিলাম। রোদ থার্মোমিটার হয়, চাপ থার্মোমিটার বা আয়তন থার্মোমিটার, মানে আদর্শ গ্যাস ব্যবহার করে যে থার্মোমিটার প্রস্তুত করা হয়, এরকম থার্মোমিটারও হয়। তো বিভিন্ন ধরনের থার্মোমিটার হয়, কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটার হিসাবে বহুল প্রচলিত থার্মোমিটার হচ্ছে পারদ থার্মোমিটার। যে কেন সরু কাচের নলে পারদকে ব্যবহার করা হয়। আমরা পারদের পরিবর্তে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারি, ঠিক আছে? পারদের পরিবর্তে অ্যালকোহলও ব্যবহার করা যায়। কেউ যদি মনে করো ভাই আমি পানি ব্যবহার করব, পানি, হ্যাঁ পানিও ব্যবহার করতে পারো। কিন্তু কথা হচ্ছে পানি বা অ্যালকোহল এগুলো ব্যবহার না করে আসলে কেন পারদ ব্যবহার করা হয়, পারদ ব্যবহারের সুবিধা কি? তো পারদ ব্যবহারের কিছু সুবিধা আছে। আমি একটু ছোট্ট করে তোমাদের এই জিনিসটা একটু লিখে দিই, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন হিসাবে আসে। যে তরল থার্মোমিটারগুলোতে পারদ ব্যবহারের সুবিধা কি? তরল থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা এটা একটা সরু কাচের নল, আমরা এর মধ্যে পারদ নিব, এই যেটা হচ্ছে পারদ। তো প্রথম সুবিধা হচ্ছে, 1 নম্বর সুবিধাটা হচ্ছে যে পারদ ভালো তাপ সুবেদী, অর্থাৎ পারদের ক্ষেত্রে সামান্য পরিমাণ উষ্ণতার পরিবর্তনে পারদের প্রসারণ অনেক বেশি হয়, ঠিক আছে? পারদের প্রসারণ তাপমাত্রার পরিবর্তনে বেশ লক্ষণীয় প্রসারণ হয়, তুমি পানি ব্যবহার করতে পারো, কিন্তু সামান্য একটু তাপমাত্রার পরিবর্তনে পারদের প্রসারণটা যত বেশি হবে, পানির প্রসারণটা কিন্তু তত বেশি হবে না, পানির প্রসারণ অনেক কম হবে। তো পারদ এই ক্ষেত্রে বেশ তাপ সুবেদী। তো এইটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পারদ কাচের নলের গায়ে লেগে থাকে না। পারদ কাচের নলের গায়ে লেগে থাকে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কারণ। আমি যদি একটা কাচের কোনো একটা প্লেট, ঠিক আছে, এটাকে যদি পারদপূর্ণ পাত্রে ডুবাই, দেন কাচের প্লেটটাকে টেনে তুলি, দেখবা কাচের প্লেটটা ভেজে নাই। পারদ তো তরল, কিন্তু তরলের কারণে কাচটা ভেজে নাই। আমি যদি সেম কাজটা পানি নিয়ে করি, একটা কাচের প্লেট, সেটা যদি পানির মধ্যে নিমজ্জিত করে উঠাই, দেখবো কাচের প্লেটটা ভেজা, অর্থাৎ পানি ওই কাচের সাথে উঠে আসছে, পানি কাচের সাথে লেগে আছে। কিন্তু পারদ এইটা হয় না, পারদ এটা লেগে থাকে না। এটার কি কারণ? এটার কারণ আমরা পড়বো সপ্তম অধ্যায়ে, পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা এই জিনিসটা দেখব যে পারদের ক্ষেত্রে আসলে সংশক্তি বল বেশি, আসক্তি বল কম। সংশক্তি আসক্তি কি? নিজেদের মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণটাকে বলা হয় সংশক্তি,
আর নিজেদের মানে কোনো পদার্থের মলিকিউল এবং অন্য পদার্থের মলিকিউলগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এটাকে বলা হয় আসক্তি। তো পারদের ক্ষেত্রে নিজেদের মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ বলটা বেশি, এই কারণে সে কাচের নলের গায়ে লেগে থাকে না বা কাচের সাথে লেগে থাকতে চায় না, কাচকে সে ভিজায় না, কিন্তু পানি কিন্তু ভিজায় দেয়। তাহলে দেখো এই কাচের নলের মধ্যে যদি পানি রাখতাম, পানি যখন এইভাবে প্রসারিত হয়ে উপরে নিচে নামতো উঠতো, তখন কিন্তু এই কাচের নলের গায়ে লেগে থাকতো। এটা কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার হইতো আমাদের মানে ক্লিনিক্যাল থার্মোমিটারের জন্য তাপমাত্রা পরিমাপ করার কাজে। কিন্তু পারদ ব্যবহার করলে এই সুবিধাটা আমরা পাচ্ছি। পারদ তো কাচের নলের মধ্যে ওঠানামা করবে, পারদ তো কাচের নলের গায়ে লেগে থাকবে না। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সুবিধা। এবং আর একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে পারদ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। মানে পারদের মধ্যে ভেজাল মিশানো খুব কঠিন। তুমি পানিতে ভেজাল মিশাইতে পারবা, পানিতে যে কোনো জিনিস ধরো যে কোনো তরল তুমি ভেজাল হিসাবে পানিতে মিশাইতে পারবা, কিন্তু এই পারদের মধ্যে অন্য কোনো কিছু মিশানো খুব কষ্টকর হয়ে যাবে তোমার জন্য। পারদ অন্য কারোর সাথে মিশতে চায় না। তো পারদের বিশুদ্ধতা সবচেয়ে বেশি। এই কারণে আমরা যদি বিশুদ্ধ পারদ ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমি তো পারদের প্রসারণ দিয়েই তো তাপমাত্রা পরিমাপ করতে চাই। তা আমি যদি পারদের মধ্যে ভেজাল কিছু মিশাই দিয়ে সেখানে সেই জিনিসটা ব্যবহার করি, তাহলে তো হলো না। তো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, পারদকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, এই কারণে আমরা পারদটা ব্যবহার করি। পারদের প্রসারণটা খুব সুন্দর হয়, আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার হিসেবে পারদকে ব্যবহার করি। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কারণ আছে, ধরো তুমি এর মধ্যে পানি ব্যবহার করলাম, তো পানি ব্যবহার করলে কি হবে, পানি কিন্তু 0°C তাপমাত্রার নিচে গিয়ে বরফে পরিণত হয়ে যাবে। কারণ পানির হিমাঙ্ক হচ্ছে 0°C, এর নিচে পানি কিন্তু বরফে পরিণত হয়ে যাবে। তো মনে করো যে এই থার্মোমিটারটা নিয়ে তুমি এমন দেশে গেলা যে দেশে তাপমাত্রা মাইনাস সামথিং, ঠিক আছে, ধরো আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, এইগুলোতে তুমি গেলা। তো এগুলোতে তাপমাত্রা তো মাইনাসের নিচে, তো জিরোর নিচে আর কি। তো সেই জায়গায় তুমি যদি পারদের পরিবর্তে পানি ব্যবহার করো থার্মোমিটারের মধ্যে, তাহলে তো থার্মোমিটার তো মানে ভিতরে তো পারদ, মানে ভিতরে তো পানি, সেটা তো বরফে পরিণত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পারদ ব্যবহার করা যায়, কারণ পারদের গলনাঙ্ক আর কি, স্ফুটা মানে হিমাঙ্ক যেটা, এটা অনেক অনেক কম। এটা হচ্ছে -39°C সামথিং, ঠিক আছে। তাহলে পারদের হিমাঙ্ক -39°C। তার মানে প্রকৃতির যে তাপমাত্রা, আমাদের নর্মালি এই প্রকৃতিতে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কত হয়, সেই তাপমাত্রা বিভিন্ন শীত প্রধান দেশগুলোতে কত হইতে পারে, -10, -15, -17। রাশিয়াতে একটা গ্রাম আছে, সেটা -44-এ যায়, ঠিক আছে। সর্বনিম্ন মনে হয় -44। তারপরে ইন্ডিয়ার কিছু মানে উত্তর দিকে কিছু এলাকা আছে, সেখানে তাপমাত্রা মাইনাস, বা হিমালয়ের দিকে নেপালের দিকে কিছু এলাকা আছে যেখানে তাপমাত্রা মাইনাসে যায়। তো মানে হিমাঙ্কটা -39°C। তো এখানে তো সচরাচর এত এত মানে মাইনাস এত তাপমাত্রায় তো আসলে প্রকৃতির তাপমাত্রা মানে সচরাচর পৌঁছায় না। তো এই কারণে থার্মোমিটারের মধ্যে তরল হিসাবে পারদ ব্যবহার করাটাই ভালো, ঠিক আছে। তো এই কারণে পারদ সহজে বরফে পরিণত হয় না, পারদ সহজে কঠিনে পরিণত হয় না, কঠিনে পরিণত হয় না। তো এইটা হচ্ছে আমাদের পারদ ব্যবহার করার সুবিধা, ঠিক আছে। এবার আসো, আমরা গত ক্লাসে থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ দেখছিলাম। তো থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ বা অজানা তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ, অজানা তাপমাত্রা নির্ণয় সমীকরণ। এই অজানা তাপমাত্রা নির্ণয় সমীকরণ ছিল দুইটা, তাই না? একটা হচ্ছে এক স্থির বিন্দুর সাহায্যে, এবং আর একটা ছিল দুই স্থির বিন্দুর সাহায্যে। তো দেখো,
এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রাটার সূত্র ছিল টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স টিপি, ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে উষ্ণতামিতিক ধর্ম, আর টি তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম গুণ 273.16 কেলভিন। ঠিক আছে, এটা ছিল সূত্র। আর দুই স্থির বিন্দুর জন্য যে সূত্রটা ছিল থেটা, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণ এন প্লাস হচ্ছে থেটা আইস। এই ছিল আমাদের মূল সূত্র। তুমি দেখবা বোর্ড বইয়ে এই সূত্রগুলোকে এইভাবে লিখছে অনেক জায়গায়, টি ইকুয়াল টু এক্সের জায়গায় এল ডিভাইডেড বাই এল টিপি 273.16 কেলভিন। আচ্ছা, এল কেন হলো? দেখো, আমরা উষ্ণতামিতিক ধর্মকে এক্স দিয়ে লিখছি, উষ্ণতামিতিক ধর্মটাকে এক্স দিয়ে লিখছি। তো বইয়ে উষ্ণতাভিত্তিক ধর্ম, ধরো পারদের ক্ষেত্রে, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে বা তরল থার্মোমিটারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে পারদের প্রসারণ। তো পারদের প্রসারণ হলে প্রসারণটাকে কি দিয়ে লিখবো? এল দিয়ে লিখবো। তারপরে রোদ থার্মোমিটার যদি হয় তাহলে সেখানে লেখা হয়েছে আর বাই আর টিপি 273.16 কেলভিন। যদি স্থির আয়তনে চাপ থার্মোমিটার হয়, স্থির আয়তনে চাপের পরিবর্তন হবে, তাহলে তখন লেখা হয়েছে পি ডিভাইডেড বাই পিটিপি 273.16 কেলভিন। তারপরে স্থির চাপে আয়তন থার্মোমিটার হলে আয়তনের পরিবর্তন হবে, তাহলে তখন উষ্ণতামিতিক ধর্মটাকে লেখা হয়েছে ভি বাই ভিটিপি গুণ 273.16 কেলভিন। বুঝতে পারছো? অনেক সময় তড়িৎচালক শক্তিকে আমরা ই দিয়ে লিখি, তোমরা 9 10-এ পড়ছো তড়িৎচালক শক্তি। তো তড়িৎচালক শক্তি দিয়ে যদি আমরা লিখি উষ্ণতামিতিক ধর্মটাকে, তাহলে ই ডিভাইডেড বাই ইটিপি তারপরে 273.16 কেলভিন। এইভাবে সূত্রটা লিখছে। আমরা এগুলা করতে যাব না, হ্যাঁ, আমরা এগুলো করব না। আমরা যে কোনো উষ্ণতামিতিক ধর্ম বলবে আমরা এক্স দিয়ে সূত্রটাকে লিখব। বুঝতে পারছো? ঠিক একইভাবে এই জায়গায় সূত্রটাকে কিন্তু এইভাবে লিখছে। যেমন আমি একটা দেখাই একটু, ধরো রোদ থার্মোমিটারের ক্ষেত্রে, তাহলে লেখা হয়েছে আর মাইনাস আর জিরো ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর জিরো গুণ এন প্লাস হচ্ছে থেটাইস। ঠিক আছে, এইভাবে অনেক সময় লেখা হয়েছে। যদি ডিগ্রি সেলসিয়াস হয় এন এর মান 100 আর থেটাইস হচ্ছে 0। বুঝলা? তো এই আর কি উষ্ণতামিতিক ধর্ম কি, সেটা রোদ। তাহলে রোদ মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। এইভাবে সূত্রগুলো লিখছে। তো আমরা কি করব? আমরা সবসময় যে কোনো উষ্ণতামিতিক ধর্মকে আমরা এক্স দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো তো এবার কয়েকটা ম্যাথ করে ফেলি। আসো, 1 নম্বর বলা হচ্ছে একটি রোদ থার্মোমিটারে পানির ত্রৈধবিন্দুতে রোদ দেখা যায়, পানির ত্রৈধবিন্দুতে রোদ দেখা যায় 3.2 ওহম। কোন তরলে রোদ 6.44 ওহম দেখালে ওই তরলের তাপমাত্রা কত? এই যে প্রশ্নগুলো, এগুলা এমসিকিউতে আসবে, বুঝছো? খুবই সহজ জিনিস। দেখো, ত্রৈধবিন্দুর কথা বলা আছে, এই যে ত্রৈধবিন্দুতে। তাহলে ত্রৈধবিন্দুতে বললেই আমরা বুঝে যাব এক স্থির বিন্দু। তো বলা হচ্ছে পানির ত্রৈধবিন্দুতে রোদ এইটা। তো ত্রৈধবিন্দুতে যে রোদটা আমরা আর দিয়ে লিখবো না, আমরা এক্স দিয়ে লিখবো। তাহলে ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে 3.2 ওহম। এবার কি করা হয়েছে? এই রোদ থার্মোমিটারটাকে নিয়ে কোনো একটা তরলে নিমজ্জিত করা হয়েছে। সেই তরলে দেখা যাচ্ছে কি ওই রোদ থার্মোমিটার 6.44 ওহম রোদ দেখায়। আমরা ওই তরলের তাপমাত্রাটা বের করতে চাই। তাহলে তরলের তাপমাত্রাটাই আমাদের অজানা। তাহলে সেই তরলের তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এক্স 6.44 ওহম। তাহলে তরলের তাপমাত্রাটা টি কত আমরা বের করতে চাই। তাহলে আমাদের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স টিপি 273.16 কেলভিন। তাহলে এক্স এর মান 6.44, এক্স টিপি এর মান 3.2, 273.16।
এত কেলভিন। তাহলে এবার এখান থেকে মান বের করতে হবে, দেখি ক্যালকুলেটর কই। তাহলে 6.44 ভাগ 3.2 এর সাথে গুণ 273.16 হয়ে গেল 549.73 এত কেলভিন। ডান, বুঝলা? এবার 2 নম্বর, একটি থার্মোকাপলের এক প্রান্ত পানির ত্রৈধ বিন্দুতে অপর প্রান্ত কোনো একটি তরলে রাখা আছে, অপর প্রান্ত কোনো একটি তরলে রাখা আছে। ত্রৈধ বিন্দুতে স্থির আয়তনে গ্যাসের চাপ 22.4 মিলিমিটার মার্কারি চাপ। ঠিক আছে, 22.4 মিলিমিটার মার্কারি চাপ। ত্রৈধ বিন্দুতে স্থির আয়তনে গ্যাসের চাপ এত। তাহলে তরলের ত্রৈধ বিন্দুতে স্থির আয়তনে গ্যাসের চাপ এত, তরলের মধ্যে গ্যাসের চাপ 32.6 মিলিমিটার মার্কারি। তাহলে প্রশ্ন হচ্ছে তরলের তাপমাত্রা কত? দেখো প্রশ্ন বড়, বাট কিছুই না। থার্মোকাপল মানে কি জানো? থার্মোকাপল মানে তাপযুগল। ঠিক আছে, তাপযুগল থার্মোকাপল। ঠিক আছে, এরকম দুইটা ধাতব পাতকে এইভাবে জোড়ানো হয়। তো এর একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এটা হচ্ছে থার্মোকাপল আর কি। যে এই একটা ধাতব দুইটাকে যোগ দেওয়া হয়েছে, দিয়ে এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, থার্মোকাপলের দুই প্রান্ত আর কি। তো আসো, অত কিছু বুঝতে হবে না, আমাদের থার্মোকাপল নিয়ে কোনো কথা নেই এখানে। এখানে বলা হচ্ছে থার্মোকাপলের দুই প্রান্ত, এক প্রান্ত আছে পানির ত্রৈধ বিন্দুতে আর এক প্রান্ত আছে কোনো একটা তরলে। আমার কাহিনী ত্রৈধ বিন্দু আর ওই তরল নিয়ে। ঠিক আছে, তাহলে পানির ত্রৈধ বিন্দুতে, তো ত্রৈধ বিন্দুর তাপমাত্রা তো আমরা জানি, সেই ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম টিটিপিতে, ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে উষ্ণতামিতিক ধর্ম XTP। তো এই উষ্ণতামিতিক ধর্ম এবার কি দেওয়া আছে? ত্রৈধ বিন্দুতে স্থির আয়তনটা স্থির থাকবে। তাহলে গ্যাসের চেঞ্জ হচ্ছে চাপ, তার মানে এটা স্থির আয়তনে চাপ থার্মোমিটার, তাহলে চাপ এটা দেওয়া আছে। তাহলে ত্রৈধ বিন্দুতে চাপ এটা, তাহলে এটা হচ্ছে টিটিপিতে XTP। তাহলে 22.4 মিলিমিটার মার্কারি। বুঝতে পারছো? বোঝা গেছে? ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে। এবার হচ্ছে থার্মোকাপলের অপর প্রান্ত আছে আর একটা তরলে। দেখি তো সেই তরলের কি অবস্থা। বলছে তরলের মধ্যে গ্যাসের চাপ। তাহলে তরলের মধ্যে গ্যাসের চাপ, তরলের তাপমাত্রাটা T যেটা আমি বের করতে চাই, সেই তরলের তাপমাত্রায় গ্যাসের চাপ বা উষ্ণতামিতিক ধর্ম X, সেটা হচ্ছে 32.6 মিলিমিটার মার্কারি। তাহলে এখান থেকে এবার আমাদের এই টিটা বের করতে হবে। তাহলে সূত্র এক স্থির বিন্দুর সাহায্যে, তাহলে T = X ডিভাইডেড বাই XTP 273.16 কেলভিন। তাহলে X এর মান 32.6 আর নিচে 22.4, 273.16 কেলভিন। ডান হয়ে গেল। অনেকে ওই মানে থার্মোকাপল লেখা আছে এটা দেখে ভয় পেয়ে যায়। ভাই এগুলো ভয় পাওয়া যাবে না, টিচারের কাজই হবে প্রশ্নকে কঠিন করে রিপ্রেজেন্ট করা। কিন্তু তুমি শিওর থাকবা যে আমার পড়ানোর বাইরে থেকে কিছু আসবে না, বা আমার পড়ার মধ্য থেকে সবই আসতে হবে, এর বাইরে থেকে কিছু আসবে না। 545 এত কেলভিন। ডান হয়ে গেল। ঠিক আছে, এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের সব ম্যাথ এই একই ক্যাটাগরির। এর বাইরে তুমি এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের কোনো ম্যাথ পাবা না। ওকে, এবার আসো 3 নম্বর। বলা হচ্ছে
একটি রোদ থার্মোমিটার বরফ বিন্দুতে 2.3 ওহম, বাষ্প বিন্দুতে 9.4 ওহম রোধ দেখায়। কোন তরলের স্ফুটনাঙ্কে রোধ 33.4 ওহম দেখালে ওই তরলের স্ফুটনাঙ্ক কত? একেবারে রেডিমেড ম্যাথ। কয় স্থির বিন্দুর সাহায্যে? 2 স্থির বিন্দুর সাহায্যে। কি বলছে? একটি রোদ থার্মোমিটার বরফ বিন্দুতে এত ওহম, বাষ্প বিন্দুতে এত ওহম, তাহলে দুইটা বিন্দু, বরফ বিন্দুতে এত আর বাষ্প বিন্দুতে এত। তাহলে বরফ বিন্দুতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে, এক্স আইস, অনেকে আর আইসও লিখতে পারে অথবা R0 দিয়ে এটা লিখতে পারে, আমরা সব এক্স আইস দিয়ে লিখবো। তাহলে এক্স আইস এটা হচ্ছে 2.3 ওহম, আমরা উষ্ণতামিতিক ধর্মকে এক্স দিয়ে লিখবো। বাষ্প বিন্দুতে 9.4, তাহলে এক্স স্টিম এটা হচ্ছে 9.4 ওহম কোন তরলের স্ফুটনাঙ্কে। আমি থার্মোমিটারটাকে নিয়ে একটা তরলের স্ফুটনাঙ্কে বসাইছি, রোদ থার্মোমিটারটাকে নিয়ে। তো তরলের স্ফুটনাঙ্কে বসানোর পরে দেখতেছি রোদ দেখা যায় 33.4। তাহলে এই স্ফুটনাঙ্কটাই আমরা বের করতে চাই, এটাই আমাদের অজানা তাপমাত্রা। তাহলে সেই অজানা তাপমাত্রাতে উষ্ণতামিতিক ধর্ম এক্স 33.4 ওহম, তাহলে অজানা তাপমাত্রা থেটাটা আমরা বের করতে চাই। এবার একটা প্রশ্ন আছে, ভাই থেটাটা আমরা কোন তাপমাত্রার স্কেলে বের করব? ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন? উত্তর হচ্ছে তোমার যেটা খুশি সেটা, যদি কিছু বলে দেওয়া না থাকে। তো নর্মালি কি হয়, আমরা সবসময় ম্যাক্সিমাম সময় ডিগ্রি সেলসিয়াসটাই বের করি, বাট তোমার এগুলো রিটেনে আসবে না, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। কিসে আসবে? এমসিকিউ। তো এমসিকিউতে তুমি অপশন দেখতে পারবে না, বলো অপশন কিগুলো দেখা যাবে না? 4টা অপশন কোন তাপমাত্রায় দেওয়া আছে, তো এই তো ঝামেলা গেল। তাহলে অপশন দেখে আমরা উত্তরটা বসাই দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে বের করছি থেটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন প্লাস হচ্ছে থেটা আইস। এবার এক্স এর মান 33.4 মাইনাস এক্স আইস 2.3, নিচে এক্স স্টিম 9.4 মাইনাস 2.3, এন এর মান 100 আর এটা 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে এখান থেকে হিসাব নিকাশ করে যা আসে 33.4 বিয়োগ 2.3, তাকে ভাগ দিব 9.4 মাইনাস 2.3 দিয়ে, দিলে এটার সাথে গুণ 100, তাহলে 438.02 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝলা? সহজ জিনিস না? গুড। এবার আসো আমরা তাপমাত্রার এক স্কেল থেকে আর এক স্কেলে রূপান্তর দেখব, ঠিক আছে? তাপমাত্রার স্কেলগুলোর পারস্পরিক রূপান্তর খুব ইম্পর্টেন্ট একটা টপিক। স্কেলের পারস্পরিক রূপান্তর, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই তিনটা প্রচলিত, আমরা জানি, পরিচিত। আর দুটো আছে, র্যাঙ্কিং, রোমার। র্যাঙ্কিং এবং রোমার, তাহলে টোটাল স্কেল হচ্ছে 5টা। এই 5টা স্কেলের পারস্পরিক রূপান্তরটা দেখব। ধরো আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোন একক? ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এই তাপমাত্রাটা ফারেনহাইটে কত? এই যে এটা আমরা বের করতে চাই। এই তাপমাত্রাটা কেলভিনে কত? এটা আমরা বের করতে চাই। তাহলে এই যে পারস্পরিক রূপান্তরটা আমরা চাই, তো আসো দেখি পারি কিনা। একই তাপমাত্রা, ভিন্ন ভিন্ন স্কেল,
ভিন্ন ভিন্ন পার্ট দেখাবে। দেখো একই তাপমাত্রা কিন্তু ভিন্ন না। একই তাপমাত্রা, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে মান কত হবে? অর্থাৎ ভিন্ন ভিন্ন স্কেলে পার্ট ভিন্ন ভিন্ন, মানটা ভিন্ন ভিন্ন দেখাবে, কিন্তু টেম্পারেচারটা কিন্তু একই টেম্পারেচার। বুঝতে পারছো? তাহলে মনে করো একটা পাত্র নিলাম, সেই পাত্রে পানি নিলাম, আমরা এই পানির তাপমাত্রা মাপবো 5টা থার্মোমিটারের সাহায্যে। ঠিক আছে? তাহলে থার্মোমিটার রেখে ফেলতে হবে পরপর পরপর 5টা থার্মোমিটার রেখে ফেলতে হবে। তাহলে আমি আগে একটা আঁকি, তারপরে আমি একটু কপি করব। এই হচ্ছে একটা থার্মোমিটার। এই থার্মোমিটারটা এরকম দাগাঙ্কিত আছে। এরকম থার্মোমিটার কয়টা আঁকতে হবে? 5টা। আমরা আঁকবো 6টা, 2টো, 3টা, 4টা, 5টা এবং 6টা। এই যে 6টা থার্মোমিটার রেখে ফেলছি। 6টা কেন বলতেছি, কেন? দেখো, এটা হচ্ছে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু, উচ্চ স্থির বিন্দু। তা আমরা কি করছি, সবগুলো থার্মোমিটারকে একই পাত্রে পানির মধ্যে নিমজ্জিত করছি। এই পাত্রে পানি আছে। এবার সবাই বোর্ডে থাকো। সবাই আমাকে একটা জিনিস বলো তো, কোন থার্মোমিটার পানির তাপমাত্রা বেশি দেখাবে? কোন থার্মোমিটার? এই পানির তাপমাত্রাটা বেশি হবে কোন থার্মোমিটারের সাহায্যে? উত্তর হচ্ছে ভাই, পানির তাপমাত্রা একই হবে। এই যে পানি, এই পানির তো একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণ, তাই না? তো ডিগ্রি সেলসিয়াস স্কেল পানির তাপমাত্রা বেশি উষ্ণ আর ফারেনহাইট স্কেল কম উষ্ণ দেখাবে। সবাই তো এই পানির তাপমাত্রা পরিমাপ করবে, তাহলে এখানে যতগুলো থার্মোমিটার আছে সবাই কিন্তু একই তাপমাত্রায় পরিমাপ করবে। এটা ভালো করে আগে মাথায় ঢোকাও, একই তাপমাত্রা পরিমাপ করবে। তাহলে আমি এখনো দেখাইনি কোন থার্মোমিটার কোনটা কি স্কেলের থার্মোমিটার, দেখাইনি এখনো। সবগুলোই পারদ থার্মোমিটার, সবগুলোই পারদ থার্মোমিটার, সবগুলোতেই সমপরিমাণ পারদ ব্যবহার করা আছে। তাহলে এই যে পানি, এই পানির উষ্ণতা অনুযায়ী ভিতরে যে পারদ আছে সেই পারদের প্রসারণ হবে কোন থার্মোমিটারে পারদের প্রসারণটা বেশি হবে? সেম হবে, পারদের প্রসারণটা সেম হবে, পারদের প্রসারণটা সেম হবে। ভালো করে বুঝিও, এই যে পানিটা একই পানি, সবগুলো থার্মোমিটারে একই পানির তাপমাত্রা পরিমাপ করবে, পানি একই পরিমাণ উষ্ণ, তাহলে ভিতরে পারদ আছে, সেই পারদ কি আর বুঝবে সে কোন থার্মোমিটারের মধ্যে আছে? না। তাহলে পারদ কি করবে, পানির উষ্ণতা অনুযায়ী পারদ প্রসারিত হবে। তাহলে সবগুলোতে সমপরিমাণ পারদ আছে, সবগুলোই পারদ থার্মোমিটার, তাহলে পারদের যে প্রসারণটা হবে
সবগুলো থার্মোমিটারের জন্য এই পানির উষ্ণতা অনুযায়ী সেম পরিমাণ প্রসারণ হবে, আলাদা আলাদা প্রসারণ কিন্তু হবে না। এটা ভালো করে মাথায় ঢুকাও, আলাদা আলাদা প্রসারণ হবে না। তাহলে পানির মানে পারদের প্রসারণ ভিতরে সেম পরিমাণ হবে। এই যে ধরো এইটুকু প্রসারণ হলো, এইটুকু প্রসারণ হলো, এই প্রসারণটুকু সবার ক্ষেত্রে সেমই থাকবে, সবার ক্ষেত্রে সেম পরিমাণ প্রসারণ থাকবে। এটা কি বুঝতে পারছো? বলো। এই সবার ক্ষেত্রে সেম পরিমাণ প্রসারণ হবে, তাহলে প্রসারণটা সেম। এই যে এটা এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সবার ক্ষেত্রে প্রসারণের পরিমাণটা সেম থাকবে। এইবার তুমি বলতে পারো ভাই তাহলে কেমন হইল? এগুলো তো এক একটা ভিন্ন ভিন্ন স্কেল, তাহলে সবগুলো স্কেলে প্রসারণ একই থাকলো, তাহলে তো সবগুলো স্কেল একই পার্ট দেখাবে। ভালো করে বুঝিও, সবগুলো স্কেল একই পার্ট দেখাবে। কাহিনীটা এখানে যে না রে ভাই সবগুলো স্কেল একই পার্ট দেখাবে না। দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলের, ডিগ্রি সেলসিয়াস স্কেল যেটা, তার ভাগ সংখ্যা 100, আর যেটা ফারেনহাইট স্কেল তার ভাগ সংখ্যা 180। ধরো এটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল। তো ডিগ্রি সেলসিয়াস স্কেলের ভাগ হচ্ছে 100, ফারেনহাইট স্কেলের ভাগ হচ্ছে আরও বেশি 180টা, 180টা। তাহলে তুমি একটু চিন্তা করো তো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 6 ঘর যাওয়া মানে ফারেনহাইট স্কেলে কি 6 ঘর যাওয়া? না, ফারেনহাইট স্কেলে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12-র মতো যাওয়া। এর 6 ঘর যাওয়া মানে এর 12 ঘর যাওয়া, মানে ব্যাপারটা এরকম। এটা ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইট ভাবিও না, ভাবো দুটো ভিন্ন স্কেল। তাহলে এর যদি পার্ট দেখায় 6, এর পার্ট দেখাবে 12, তাহলে পার্ট কি হচ্ছে? আলাদা হচ্ছে, কিন্তু তাপমাত্রাটা একই, একই তাপমাত্রা না, একই উষ্ণতা না, তারা একই উষ্ণতা পরিমাপ করতেছে না, একই পানির তাপমাত্রা পরিমাপ করতেছে। তাহলে তাপমাত্রা একই পরিমাপ করতেছে, কিন্তু দুইটা ভিন্ন স্কেল হওয়ার কারণে পার্ট দুইটা ভিন্ন ভিন্ন। কারণ ভিন্ন স্কেল ভিন্নভাবে দাগাঙ্কিত করা, ফারেনহাইটে 180টা দাগাঙ্কিত করা, ডিগ্রি সেলসিয়াসে 100টা দাগ দেওয়া। তাহলে দুই থার্মোমিটারের পার্টটা ভিন্ন হবে না? পার্ট ভিন্ন হবে, কিন্তু তারা পরিমাপ করবে একই তাপমাত্রা, একই উষ্ণতা পরিমাপ করবে। বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে আগে মাথার মধ্যে ঢুকায় নাও, যে একই উষ্ণতা পরিমাপ করবে, কিন্তু দাগাঙ্কিত করা তো ভিন্ন দাগাঙ্কিত স্কেলে, এই কারণে পার্ট হয়ে যাবে ভিন্ন ভিন্ন। তো এই জিনিসটা বুঝতে পারলে হয়ে গেছে। এইবার আসো, এইটা হচ্ছে আমাদের সাধারণ থার্মোমিটার। থার্মোমিটারের এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, বরফ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, বাষ্প বিন্দু। এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, বাষ্প বিন্দু। ওকে, এইবার আসো, এখানে তো তিনটা মানে 5টা স্কেল আছে। তাহলে 5টা স্কেল, প্রথমটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াসের বরফ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্প বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এই থার্মোমিটারটা হচ্ছে ফারেনহাইট, যার বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর বাষ্প বিন্দু হচ্ছে আমরা জানি 212 ডিগ্রি ফারেনহাইট। এটা কেলভিন স্কেল, যার বরফ বিন্দু হচ্ছে 273 কেলভিন, আর বাষ্প বিন্দু হচ্ছে 373 কেলভিন। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল। র্যাঙ্কিং স্কেলের তাপমাত্রাটা হচ্ছে 471.67, একটু শিওর হয়নি, 491.67, 491.67 র্যাঙ্কিং। আর র্যাঙ্কিং এককটাও লিখে দিই, 491.67 র্যাঙ্কিং, RN দিয়ে লেখা হয়। আর এটা হচ্ছে 671.67 র্যাঙ্কিং। ঠিক আছে, 671.67, হ্যাঁ। আর এটা হচ্ছে রোমার স্কেল। রোমার স্কেল হচ্ছে 0 ডিগ্রি রোমার থেকে 80 ডিগ্রি রোমার, এর বাষ্পবিন্দু 80 ডিগ্রি। রোমার স্কেল বলে শুধু আর দিয়ে লেখা হয়, আর র্যাঙ্কিং স্কেলটাকে RN দিয়ে লেখা হয়। ঠিক আছে, এইবার এই যে পানির তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে,
তো পানির তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে এই স্কেলের জন্য এটাকে আমরা বললাম এস, যে এস এস তাপমাত্রা। তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য আর এস বলার দরকার নেই, সি। ফারেনহাইটের জন্য এফ, কেলভিনের জন্য কে, র্যাঙ্কিংয়ের জন্য আর এন, রোমারের জন্য আর। তো আমরা এখন সি এর সাথে এফ, এফ এর সাথে কে, কে এর সাথে আর এন, আর এন এর সাথে আর, এদের আসলে সম্পর্কটা চাই। কথা কি বুঝছো? এবার তুমি দেখো, তোমারে আমি দেখাইছিলাম, পড়াইছিলাম যে তাপমাত্রার পরিবর্তনের সাথে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা সমানুপাতিক। তাহলে ডেল এক্স সমানুপাতিক ডেল থেটা, ডেল এক্স সমানুপাতিক ডেল থেটা। তাহলে ডেল এক্স ওয়ান ডিভাইডেড বাই ডেল থেটা ওয়ান ইকুয়াল টু ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল থেটা টু। এটা কনস্ট্যান্ট, এটা না কনস্ট্যান্ট, কি বুঝছো? কিভাবে? ডেল এক্স সমানুপাতিক ডেল থেটা। তাহলে অতএব ডেল এক্স ইকুয়াল টু ধ্রুবক কে ইন্টু ডেল থেটা। তাহলে ডেল এক্স বাই ডেল থেটা ইকুয়াল টু ধ্রুবক কে, তো সেটাই লিখতেছি, ডেল এক্স বাই ডেল থেটা, ডেল এক্স বাই ডেল থেটা ধ্রুবক। এবার অতএব তাহলে দেখো তো একটু, ডেল এক্স ওয়ান তার নিচে ডেল এক্স টুকে নিয়ে গেলাম, আর ডেল থেটা ওয়ানটাকে উপরে, ডেল থেটা ওয়ান তার নিচে ডেল থেটা টুটাকে নিয়ে আসলাম, এটা ইকুয়াল টু ধ্রুবক কে না? তাহলে এবার এইটুকুর দিকে তাকাও, এইটুকু তাপমাত্রার পরিবর্তন ডেল থেটা ওয়ান, তাপমাত্রার পরিবর্তন ডেল থেটা টু ধ্রুবক, তাপমাত্রার পরিবর্তন ডেল থেটা ওয়ান, তাপমাত্রার পরিবর্তন ডেল থেটা টু ধ্রুবক। তাহলে আমরা কি করব, এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের দুটো বিন্দুর তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনের রেশিওটা ধ্রুবক থাকবে। তাহলে একটা কাজ করি আমরা, এই দুই বিন্দু এবং এই দুই বিন্দুর তাপমাত্রার পরিবর্তন ধ্রুবক, তাই না? দেখো ডেল থেটা ওয়ান, ডেল থেটা টু, ডেল থেটা ওয়ান, ডেল থেটা টু কনস্ট্যান্ট। তাহলে ডেল থেটা ওয়ান, এই দুই বিন্দুর তাপমাত্রার পরিবর্তন, দ্যাট ইজ এস মাইনাস এম। আর এই দুই বিন্দুর তাপমাত্রার পরিবর্তন, এই দুই বিন্দুর, দ্যাট ইজ বি মাইনাস এম। তাহলে এটা সকল থার্মোমিটারের জন্য একই রকম থাকবে, সকল থার্মোমিটারের জন্য এটা ধ্রুব হবে, ডেল থেটা ওয়ান ডেল থেটা টু রেশিওটা ধ্রুব থাকবে। তাহলে এস মাইনাস এম বি মাইনাস এম, এস মাইনাস এম বি মাইনাস এম ধ্রুব থাকবে। তো দেখি সেটা ধ্রুব থাকে কিনা। তাহলে আমরা এই অনুযায়ী যদি সবগুলো থার্মোমিটারের ক্ষেত্রে লিখি, তাহলে সি মাইনাস জিরো, 100 মাইনাস জিরো। তারপর এখানে এফ মাইনাস 32, 212 মাইনাস 32। তারপরে কে মাইনাস 273, 373 মাইনাস 273, আর এন মাইনাস 491.67 র্যাঙ্কিং ডিভাইডেড বাই 671.67 মাইনাস 491.67 র্যাঙ্কিং। এটার জন্য আর মাইনাস জিরো এবং 80 মাইনাস জিরো। নাও এইবার আমরা একটু সাজাই গোছাই লিখি এইটুকুকে, এইটুকু। তাহলে এইটুকুকে যদি সাজাই গোছাই লেখা হয়, তাহলে ভাই সি বাই 100, এফ মাইনাস 32 বাই ভাগ সংখ্যা 212 আর 32, 32 212 কয়টা ভাগ করা আছে জানো? 180টা, বিয়োগ করলে পেয়ে যাবা। কে মাইনাস 273 উপরে, আর নিচে 373 মাইনাস 273 100, আর এন মাইনাস 491.67, 671.67 বিয়োগ 491.67, এটা কত হবে? এটা হবে 180, 180 আর বাই 80, আর বাই 80। তাহলে অতএব সি ডিভাইডেড বাই, অতএব সি ডিভাইডেড বাই, দেখো নিচে 100, 180, 100, 180, 80, তাহলে 20 দিয়ে কাটে, 20 দিয়ে কাটে, 100কে 20 দিয়ে ভাগ করলে 5। তারপর এফ মাইনাস 32 বাই 180কে 20 দিয়ে ভাগ করলে 9। তারপর কে মাইনাস 273, 100কে 20 দিয়ে ভাগ করলে 5। আর এন মাইনাস 491.67, 20 দিয়ে ভাগ করলে, 20 দিয়ে ভাগ করলে 9, 180 9। আর আর বাই 180, 180 সরি শুধু 80, শুধু 80কে 20 দিয়ে ভাগ করলে 4। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, এই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। ঠিক আছে? তাহলে তাপমাত্রার বিভিন্ন স্কেলের পারস্পরিক রূপান্তর
ডান। এখন তোমার সি দেওয়া থাকলে এফ বের করতে পারবা, এফ দেওয়া থাকলে আর বের করতে পারবা, আর দেওয়া থাকলে আর এন বের করতে পারবা। ঠিক আছে, খুব ইজিলি বের করা যাবে, খুব ইজিলি যে কোনো হিসাব করা যাবে। বলো বুঝতে পারছো কিনা? গুড। ওকে, তাহলে এবার চলো আমরা ম্যাথ করার জন্য একেবারে রেডি। তাহলে চলো, 3টে ম্যাথ করছিলাম আমরা, এবার 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট ও রোমার স্কেলে পাঠ কত দেখাবে? রোমার স্কেলে পাঠ কত দেখাবে? বলো, এর চেয়ে সহজ ম্যাথ দুনিয়াতে তুমি করছো? বলো। C/5, দেখো ফারেনহাইট চাইছে এবং রোমার চাইছে, দুইটা অ্যান্সার। তাহলে C/5 F-9 তো সি এর মান 20 ডিভাইডেড বাই 5। সি যদি 20 হয় তাহলে এফ কত? তো 20/5 F-32/9। পুরো সমীকরণটাকে তুলে ক্যালকুলেটরে দিয়ে দিতে পারো, দিয়ে শিফট সলভ বের করতে পারো, তাই না? একটা আননোন কোয়ান্টিটি সমীকরণ একটা আননোন কোয়ান্টিটি সমীকরণ একটা, ক্যালকুলেটর বের করে ফেলবে। পুরো সমীকরণটাকে তুলে ক্যালকুলেটর দিয়ে শিফট সলভ। তাহলে 20/5 4 গুণ 9 36 যোগ 32, তাহলে 68। তাহলে এফ হবে 68 এত ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ওকে। এবার সি যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় তবে আর কত? এটা সবচেয়ে সহজ। C/5 R/4, C/5 R/4। তাহলে সি হচ্ছে কত? সি হচ্ছে 20। তাহলে 20/5 এখানে R ডিভাইডেড বাই 4, তাহলে R ইকুয়াল টু 4 4 16 ডিগ্রি রোমার। ঠিক আছে, ডান। কত সহজ জিনিস। এইবার আসো 5 নম্বর। কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পাঠের পার্থক্য আচ্ছা, কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পাঠ একই দেখাবে? আগে এটা করো, পাঠ একই দেখাবে। এটার উত্তর তোমাদের মুখস্থ আমি জানি। কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পাঠ একই দেখাবে? বলো, উত্তর মুখস্থ, -40, তাই না? এবং এটা আসলেই আসে, বুঝছো? এই প্রশ্নটা আসলেই আসে, এবার মেডিকেলও আসছে। তো মেডিকেল আসছে, করার দরকার নেই, দেখে উত্তর -40, শেষ। যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 0 অথবা একই পাঠ দেখাবে কোন তাপমাত্রায়, সেটা হচ্ছে -40। তো কিভাবে বের করবো? দেখো, সি ধরি সি এক্স, তাহলে সি যদি এক্স হয় এফও হবে এক্স। ঠিক আছে, তাহলে সি ডিভাইডেড বাই 5 F-32 ডিভাইডেড বাই 9, তাহলে সি এক্স ডিভাইডেড বাই 5, এফ এর মানও একই দেখাবে, তাহলে X-32 ডিভাইডেড বাই 9। ওকে, 9x 5x মাইনাস 5 গুণ 32, তাহলে এখান থেকে এটা 4x, এটাকে এই পাশে নিয়ে আসো, 4x, তাহলে 9 মাইনাস 5 4, এবার 5 গুণ 32 ভাগ 4 40, তাহলে x হচ্ছে
40। তাহলে অতএব সি হচ্ছে -40°C ও এফ হবে -40°F। ওকে, এই 6 নম্বর এবার হবে পার্থক্য, যে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পার্থক্য, ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পার্থক্য 10 দেখাবে। কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইটের পার্থক্য 10 দেখাবে, পার্থক্য 10 হবে। তাহলে বলো তো এবার কি করব। এবার সি যদি এক্স হয়, ধরি সি হচ্ছে এক্স, তাহলে এফ হবে পার্থক্য। তাহলে এক্স এর চেয়ে 10 বেশি, 10 বেশি কেন, 10 কম হইতে পারে না, 10 কমও হইতে পারে। তাহলে পার্থক্য, তাহলে x - 10, বুঝলা। সি এর সাথে এফ এর পার্থক্য 10 হবে, তার মানে সি এর যা মান এফ এর মান তার চেয়ে 10 বেশি অথবা 10 কম। তো সেটাই লিখলাম যে এফ এর মান হইতে পারে x + 10 অথবা -10। আমাদের ম্যাথ করতে হবে 2 বার, ম্যাথটা করতে হবে 2 বার। আর উত্তরটা কয়টা জানো, উত্তরটা হচ্ছে 4টা। 2 বার করব, 2 বার ম্যাথ করতে হবে, উত্তর হচ্ছে 4টা। কিভাবে 4টা, জোড়া জোড়া, যে সি এর মান এত হলে এফ এর মান এত, সি এর মান এত হলে এফ এর মান এত, তাহলে উত্তর হবে 4টা এবং ম্যাথ করতে হবে 2 বার। আসো তাহলে প্রথম ক্ষেত্রে সি যদি এক্স হয়, দেন এফ হচ্ছে x + 10, তাহলে c / 5 f - 32/9। এবার সি এর মান x, এফ এর মান 5, সরি এফ এর মান x + 10 -32/9, হিসাব 9x 5x। এবার -32 + 10 -22 গুণ 5, তাহলে -110, 4x -110 ভাগ 4। তাহলে অতএব x হবে -27.5। তাহলে অতএব সি, দেখো সি মানেই তো x ছিল, তাহলে সি হবে 27.5°C। এবং তখন এফ হবে x + 10, তাহলে x এর মান -27.5 + 10, তাহলে -17.5°F। ঠিক আছে, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, বোঝা গেছে। এবার আবার সি যদি এক্স হয়, তাহলে এফ হবে x - 10। ঠিক আছে, তাহলে c/5 f - 32/9, তাহলে সি হচ্ছে x / 5 f x - 10 -32/9। নকোনাকুনি গুণ করো, 9x 5x -32 -10 তার সাথে গুণ 5, তাহলে -210, 4x -210 একে ভাগ 4, তাহলে অতএব x হবে -52.5°। তাহলে সেই ক্ষেত্রে সি হবে -52.5 এত ডিগ্রি সেলসিয়াস এবং এফ হবে তখন x - 10। তো x এর মান -52.5 -10, তাহলে -62.5°F। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বলো পারা যাবে। এবার যদি বলে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের পার্থক্য 40 হবে, পারবো না? তো দেখবা বইয়ে এরকম একটা ম্যাথ আছে। ঠিক আছে, এবার আসো খুবই সহজ একটা ম্যাথ করব। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 20°C হলে ফারেনহাইট ও কেলভিন স্কেলে পার্থক্য কত হবে? কেলভিন স্কেলে
তাপমাত্রার পার্থক্যটা কত হবে? নাও এটা করতে হবে, করো, খুবই সহজ। সি এর মান দেওয়া আছে 20, তাহলে ফারেনহাইট আর কেলভিন চাইছে, তাহলে C/5 F-32/9, তাহলে সি এর মান 20/5 করলামই তো একবার, তাহলে F-32/9, তাহলে এখান থেকে এবার এফ এর মানটা বের করবা, কাজ শেষ হয়ে গেল। চলো এখান থেকে এফ এর মানটা এবার বের করে নিবা, ডান। বলো বুঝলাম কিনা? (20/5 F-32/9) এখান থেকে বের করে নিবা, করে তো নিবা, কিন্তু এবার যে হবে না কেন? ভালো করে প্রশ্নটা পড়ো। আমাদের বলছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, ডিগ্রি সেলসিয়াস স্কেলে পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট এবং কেলভিনে পার্থক্য কত হবে? তাপমাত্রা চাই নাই। এই ম্যাথটা এরকম হতো যদি বলতো ডিগ্রি সেলসিয়াসে পার্ট এত দেখালে ফারেনহাইটে দেখাবে কত, এটা বললে এই কাজ আমরা করতাম। কিন্তু আমাদের বলছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে 2 বিন্দুর তাপমাত্রার পার্থক্য এত হলে ফারেনহাইট স্কেলে 2 বিন্দুর পার্থক্যটা কত হবে? কি আমার কথা বোঝা গেছে? তাহলে এবার কি এভাবে করলে হবে? উত্তর হচ্ছে না, এভাবে করলে তো হবে না। এবার তো এভাবে করলে হবে না। তাহলে এবার কিভাবে করা যায়? আসো একটু বুদ্ধি অ্যাপ্লাই করি। ডিগ্রি সেলসিয়াস স্কেল কয় ভাগ করা? 100 ভাগ করা। আর ফারেনহাইট স্কেল কয় ভাগ করা? 180টা ভাগ করা, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে 100 ঘর উঠলে 100 ঘর পার্থক্য হলে ফারেনহাইটে পার্থক্য হয় 180। ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য 100 হলে ফারেনহাইটের পার্থক্য হয় 180। বুঝছো? ডিগ্রি সেলসিয়াসে সংক্ষেপে লিখি, ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য 100 ঘরে, ডিগ্রি ফারেনহাইটে পার্থক্য 180 ঘর, 180 ঘর পার্থক্য দেখাবে। আচ্ছা, তাহলে ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইটের পার্থক্য ডিগ্রি সেলসিয়াসের যদি 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য হয়, তাহলে ফারেনহাইট স্কেলে পার্থক্য হবে ঐকিক নিয়ম 180/100, তার মানে 1.8 ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস স্কেলের যদি 1 ঘর ওঠা হয়, তাহলে ফারেনহাইট স্কেলে 1.8 ঘর ওঠা হবে। এই বুঝছো? ডিগ্রি সেলসিয়াস স্কেলের 100 ঘর উঠলে ফারেনহাইটে ওঠা হচ্ছে 180, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের 1 ঘর পরিবর্তনে ফারেনহাইট স্কেলের কত ঘর? 1.8। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1.8 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পার্থক্য যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, 20 ডিগ্রি সেলসিয়াস যদি পার্থক্য হয়, তাহলে তখন 1.8 ইন্টু 20, ঠিক আছে, 1.8 ইন্টু 20 কত হয়? 18 দুগুণে 36, 1.8 গুণ 20, তাহলে 36 ডিগ্রি ফারেনহাইট। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? তো কথা হচ্ছে এই যেভাবে করলাম এটা তো ঐকিক নিয়ম, এগুলো তো ছোটবেলায় ছেড়ে আসছি, এগুলোতে করা যাবে না, এভাবে করা যাবে না। আচ্ছা, তাহলে কিভাবে করব? দেখো, খুবই সহজ জিনিস, তুমি মিস করে যাচ্ছ। এই যে C-0 নিচে কিন্তু 100 ছিল আর কি, উপরে F-32/9, ঠিক আছে, তারপরে K-273/100, তারপরে 100 এখানে পাস হয়েছিল, তারপরে র্যাঙ্কিং RN-491.67/9 আর রোমারে R-0/4, তাই না ভাই? উপরে এগুলা কি? এগুলো পার্থক্য, উপরে এগুলো পার্থক্য। তাহলে C-0 আসলে ডেল সি, F-32 ডেল এফ। তাহলে আমি যদি তাপমাত্রার পার্থক্য দিয়ে হিসাবটা করি, তাহলে ডেল C/5
ডেল এফ বাই 9 এবং ডেল কে বাই 5, ডেল আর এন বাই 9 এবং ডেল আর বাই 4। তাপমাত্রার পার্থক্য বললে সূত্র তখন এইটা, বুঝছো? তাপমাত্রার পার্থক্য বললে সূত্র এটা, ঠিক আছে? তাহলে দেখো ডেল সি পার্থক্য, ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, ডেল কে বাই 5। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য একই না? সরি, ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন, ফারেনহাইট না, কেলভিন। ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য একই হয় না? কেমনে? ধরো 20 ডিগ্রি সেলসিয়াস আর 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বলো তো তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস? 40 এবং 20, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ডেল সি। এবার আমি আসো ডেল কে বের করব। 20 ডিগ্রি সেলসিয়াস মানে 20 প্লাস 273 কেলভিন, আর 40 ডিগ্রি সেলসিয়াস মানে 40 প্লাস 273 কেলভিন। দেন পার্থক্য করো। 40 প্লাস 273 থেকে 20 প্লাস 273 বাদ দাও, তাহলে 273 কাটাকাটি, 40 বিয়োগ 20, তার মানে 20ই থাকলো। তাহলে কেলভিনেও পার্থক্য দেখো 20, কেলভিন স্কেলেও পার্থক্য 20। তাই তো হবে রে ভাই। কেন পার্থক্য তাই হবে? কেলভিন স্কেলের পার্থক্য কেন একই হবে? কারণ কেলভিন স্কেল এবং ডিগ্রি সেলসিয়াস স্কেল একই সংখ্যক ভাগ করা। ডিগ্রি সেলসিয়াস স্কেলের ভাগ সংখ্যা 100, আবার কেলভিন স্কেলের ভাগ সংখ্যাও 100। তো এই কারণে এই দুইটা স্কেলের তাপমাত্রার পার্থক্য একই থাকবে, ডেল সি বাই 5, ডেল এফ বাই 5, ডেল কে বাই 5। তাহলে 5 কাটাকাটি, ডেল সি ইকুয়াল টু ডেল কে। দেখছো, বুঝছো? তাহলে এবার আসো আমরা ম্যাথটা যদি করি, তাহলে ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, তো ডেল সি 20 ডিভাইডেড বাই 5, ডেল এফ বাই 9। দেখো কত সহজ। তাহলে 4 নং 36 ডিগ্রি ফারেনহাইট। আবার ডেল সি বাই 5, ডেল আমাদের কি চাইছে আর কোন স্কেলে চাইছে? কেলভিন। তাহলে ডেল কে বাইও 5 কাটাকাটি, তাহলে ডেল সি মানে ডেল কে। তাহলে অতএব ডেল কে হচ্ছে ডেল সি 20 ডিগ্রি, তাহলে এটা হবে 20 কেলভিন। শেষ। মানে কি থাকবে? বোঝা গেল? পারা যাবে? গুড। বলা হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 3 মিনিটে 40 ডিগ্রি ফারেনহাইট থেকে 18 ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়। তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা অবনমনের হার কত হবে? ডিগ্রি সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার অবনমনের হার কত হবে? বলো তো প্রশ্নটা পড়ে কি বুঝলা? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 3 মিনিটে 40 থেকে 18তে নেমে গেছে ফারেনহাইট স্কেলে। তাহলে আগে তুমি আমাকে বলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের হার কত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট? এটা আমার বলো। তাপমাত্রা অবনমনের হার কত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট? তাপমাত্রা অবনমন হয়েছে, অর্থাৎ ডেল এফ তাপমাত্রা হ্রাস পাইছে 40 থেকে 18, তাহলে 40 বিয়োগ 18 ডিগ্রি ফারেনহাইট। আমার কথা কি বুঝছো? এটা কোন স্কেলে? ফারেনহাইট স্কেলে 40 থেকে 18তে নেমে গেছে, তার মানে 22 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হ্রাস পাইছে কয় মিনিটে? 3 মিনিটে। বুঝছো? তো এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের
হার। হার হার কি? ডেল এফ হ্রাস ডিভাইডেড বাই ডেল টি সময়। তাহলে তাপমাত্রা অবনমনের হার 22 ডিগ্রি ফারেনহাইট পার 3 মিনিট। 3 মিনিট, তাহলে 22/3, তার মানে 7.33 ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। পার মিনিটে ফারেনহাইট স্কেলে এত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা অবনমন হচ্ছে, তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এই কথা কি বুঝছো? কিন্তু এটা চাইছে না, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা অবনমনের হার চাইছে। দেখো সময় তো 3 মিনিট নাকি, সময় তো আর কোনো স্কেলের জন্য বেশি কম হবে না, তাই না? তাহলে আমাদের কিন্তু এটা চাইনি, এটা কিন্তু আমাদের চাইনি, ঠিক আছে? আমাদের চাইছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে অবনমনের হার কত। আমি ডেল এফটা তো জানি, এখান থেকে ডেল সিটা বের করব, দেন ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। ডেল টি তো 3 মিনিটই থাকবে, বুঝলাম আমার কথা? বুঝলাম, ছোট ছোট এমসিকিউ। তাহলে ডেল সি ডিভাইডেড বাই 5 আর ডেল এফ ডিভাইডেড বাই 9। তাহলে ডেল সি এটা ইকুয়াল টু হবে ডেল এফ 22/9 গুণ 5। তাহলে 22 গুণ 5/9, তাহলে 12.22 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসে অবনমনের হার, সেলসিয়াসে তাপমাত্রা অবনমন হার, সেলসিয়াসে তাপমাত্রা অবনমন হার ডেল সি বাই ডেল টি। তাহলে ডেল সি হচ্ছে 12.22 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই ডেল টি। ডেল টি হচ্ছে 3 মিনিট, তাহলে এত ভাগ 3, তো এটা হবে 4.074 এত ডিগ্রি সেলসিয়াস পার মিনিট, এত ডিগ্রি সেলসিয়াস পার মিনিট। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। ওকে, এবার 9 নম্বর। দেখো এবার খুব সুন্দর একটা ম্যাথ করব। এই ম্যাথটা রুয়েটে অ্যাডমিশন টেস্টে আসা। রুয়েটে বলা হচ্ছে শীতকালে আইফেল টাওয়ারের উচ্চতা, শীতকালে আইফেল টাওয়ারের উচ্চতা 336 মিটার, ঠিক আছে? এবার শীতকালে তাপমাত্রা, প্যারিসের তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মে ওই শহরের সর্বোচ্চ তাপমাত্রা, ওই শহরের সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট গ্রীষ্মে। এবার শীতকাল হতে গ্রীষ্মকালে এই আইফেল টাওয়ারের উচ্চতা কতটুকু বাড়বে? আইফেল টাওয়ারের উচ্চতা কতটুকু বাড়বে, এটা হচ্ছে কোশ্চেন। এবার এখানে আরো কিছু কথাবার্তা আছে, ঠিক আছে? ধরো যে আইফেল টাওয়ারটা যে উপাদান দিয়ে তৈরি, ধরো ম্যাক্সিমাম মানে লোহা দিয়েই তৈরি, তো তার সেই উপাদানের, ঠিক আছে, ধাতব উপাদানের যে উপাদান দিয়ে তৈরি, সেই ধাতব উপাদানের তাপ প্রসারণ সহগ বা উষ্ণতা প্রসারণ সহগ এটা 12 × 10⁻⁶ এত পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবং অন্যান্য ফ্যাক্টরগুলো কনসিডার করো। কনসিডার কি? ধরো যে ভাই অভিকর্ষ ত্বরণ
বা এর ওজন mg এগুলাকে আপাতত নেগলেক্ট করো আর কি। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে দৈর্ঘ্যের প্রসারণ, ধাতব কোনো একটা পাতের দৈর্ঘ্যের প্রসারণ, এটা চিন্তা করে ম্যাথটা এবার করতে হবে। তো এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে, ঠিক আছে। তুমি ছোটবেলায় 9 10-এ পড়ছো যে রেল লাইনের পাতের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন? কারণ যখন রেলগাড়ি ট্রেন যখন রেল লাইনের উপর দিয়ে যায় তখন চাকার সাথে পাতের যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। তো আমরা ছোটবেলায় জানি যে তাপের কারণে ধাতব পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ পড়ে আসছি আমরা। তো রেল লাইনের পাতের দৈর্ঘ্য প্রসারিত হয়। এখন দৈর্ঘ্য প্রসারিত হয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য রেল লাইনের পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়, যাতে দৈর্ঘ্য প্রসারণ হইলে ওই গ্যাপে গিয়ে দৈর্ঘ্যটা প্রসারিত হয়ে গিয়ে ব্যালেন্স হয়ে থাকতে পারে। কিন্তু যদি পাতের মাঝখানে ফাঁকা রাখা না হইতো তাহলে দৈর্ঘ্য বেড়ে গিয়ে পাত বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতো। তারপরে যে চাকা, ওই যে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির যে চাকা, সেই চাকায় যখন ওই যে লোহার বেয়ার পড়ানো হয় তখন গরম করা হয় কেন? ঠিক আছে, উত্তপ্ত করা হয় কেন? দেখো এতে যে আমরা লোহার বেরিটা পরাবো, ঠিক আছে, এই চাকার সাথে যে লোহার বেরিটা পরাবো গরুর গাড়ির চাকা, সেটা কিন্তু এই মাপেই বানানো হয়। এই মাপে বানানোর পরে এই মাপে বানালে তো চাকা এটা ঢুকবে না, তো বুঝতে পারছো? তখন কি করা হয়, একই মাপে বানানো হয়েছে কিন্তু ঢুকবে না, তো এই কারণে কি করা হয়, এইটাকে এবার একটু গরম করা হয়, উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে দৈর্ঘ্য বেড়ে যায়, বেড়ে গেলে তখন অনায়াসে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে এবার যখন ঠান্ডা করা হয় তখন আবার কি দৈর্ঘ্য সংকুচিত হয়। দৈর্ঘ্য সংকুচিত হলে এরকম জোরে সোরে আটকে ধরে, তো তখন আর খুলে যায় না চাকাটা, তখন আর খুলে যায় না। এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, তাই না? তো সেরকম একটা ব্যাপার। ধরো আইফেল টাওয়ার কোথায় আছে? প্যারিসে। তো আমি একটা আইফেল টাওয়ার এঁকে ফেলি, এই হচ্ছে আইফেল টাওয়ার, ঠিক আছে। এই যে এটা ধরো আমাদের গরিবের আইফেল টাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আইফেল টাওয়ার। হ্যাঁ, এই আইফেল টাওয়ারটা শীতকালে যখন ছিল, শীতকালে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট। 0 ডিগ্রি ফারেনহাইটে এর উচ্চতা ছিল 336, ঠিক আছে। এই যে উচ্চতাটা ছিল এটা ছিল 336 মিটার। এবার গ্রীষ্মকাল যখন আসছে তাপমাত্রা বাড়লে এই আইফেল টাওয়ারের দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। তো দৈর্ঘ্য প্রসারণ হয়ে খুব বেশি আহামরি প্রসারণ হবে না, ধরো সামান্য একটু প্রসারণের জন্য আইফেল টাওয়ারের উচ্চতা বেড়ে গেছে। এই দেখো আইফেল টাওয়ার এখন বড় হয়ে গেছে, বড় আইফেল টাওয়ার। তাহলে আইফেল টাওয়ারের এই দৈর্ঘ্যটা হচ্ছে গ্রীষ্মকালীন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা গ্রীষ্মকালীন দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বাড়ছে। কি আমার কথা কি বুঝছো? এই দৈর্ঘ্য বৃদ্ধি, এই যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, এটাই আমাদের হিসাব করতে বলছে। তো আমরা ছোটবেলায় জানতাম যে আদি দৈর্ঘ্যকে L0 দিয়ে প্রকাশ করা হয় আর পরিবর্তিত দৈর্ঘ্য হয় L, ঠিক আছে। তো সূত্র ছিল, দেখো ছোটবেলায় পড়ছো, আদি দৈর্ঘ্য যদি L0 থাকে, L0, তাহলে তাপমাত্রার পরিবর্তনের কারণে তার দৈর্ঘ্যটা বাড়লো, দৈর্ঘ্য বেড়ে দৈর্ঘ্য হলো এইটুকু, তাহলে এই যে দৈর্ঘ্যটা হলো এই দৈর্ঘ্যটা L, তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটুকু? বাড়লো হচ্ছে এইটুকু, দ্যাট ইজ ডেল L। তো L এর সূত্র ছিল L = L0 × 1 + আলফা ডেল থিটা। এটা ছিল আমাদের সূত্র। দেখো তো এটা মনে পড়ে কিনা সবার? L0 1 + আলফা ডেল থিটা, 9 10-এ পড়ে। আলফা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমি যদি ভেঙে দিই, দেখো L0, তাহলে L0 আলফা ডেল থিটা, তাই না? তাহলে L = L0 প্লাস যতটুকু বাড়লো, এই যে এইটুকু বাড়লো, এই ডেল L। তাহলে তুমি এবার বলো ডেল L কতটুকু? ডেল L হচ্ছে এইটুকু। তা আমাদের লাগবে দৈর্ঘ্য কতটুকু বাড়লো, অর্থাৎ ডেল Lটা লাগবে। তাহলে অতএব ডেল L দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হবে আদি দৈর্ঘ্য L0 দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইন্টু ডেল থিটা। এবার সবাই বোর্ডে দেখো, L0 হচ্ছে 336 আদি দৈর্ঘ্য, আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ভালো করে বুঝবা, আগে লিখবা না। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফার মানটা বলে দেওয়া আছে, যেটা 12 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এত পার ডিগ্রি সেলসিয়াস নিচে। আর ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন,
তাপমাত্রা পরিবর্তন, এটা 0 ডিগ্রি ফারেনহাইটে, এটা 100 ডিগ্রি ফারেনহাইটে, এটা 0 ডিগ্রি ফারেনহাইটে, এটা 0 ডিগ্রি ফারেনহাইটে, আর এটা 100 ডিগ্রি ফারেনহাইটে, তাই তো? তাহলে তাপমাত্রার পরিবর্তন, তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল এফ, এই ডেল এফ হচ্ছে 100 বিয়োগ 0, তাহলে 100 ডিগ্রি ফারেনহাইট। তো আমি ধরো এখানে তাপমাত্রার পরিবর্তন ডেল থেটার জায়গায় 100 ডিগ্রি ফারেনহাইট বসালাম, বলো তো হবে? কাহিনীটা কোথায় ভালো করে বুঝো। হবে না? হবে না। কেন? কারণ আলফা দেওয়া আছে এত পার ডিগ্রি সেলসিয়াস, তো এই পার ডিগ্রি সেলসিয়াস আর পার ডিগ্রি ফারেনহাইট কাটাকাটি হয় না। এটা যেহেতু আলফা যেহেতু পার ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তনটা ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তনটা আমাদের লাগবে। বুঝতে পারছো জড়াইছে কোথায়? অনেকে বলতে পারে ভাই আমি এটাকে ডিগ্রি ফারেনহাইটই পরিবর্তন রাখবো, তাহলে এটাকে হ্যাঁ রাখতে পারো, তাহলে এটাকে এত পার ডিগ্রি ফারেনহাইটে নিয়ে আসতে হবে। তো এটা কি তুমি জানো? তোমার তো এটা দেওয়া আছে প্রশ্নে, এবং সেটা দেওয়া আছে পার ডিগ্রি সেলসিয়াসে, পার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। তাহলে তুমি তো এটাকে তো ডিগ্রি ফারেনহাইট করতে পারতেছো না, দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে তো তুমি ডিগ্রি ফারেনহাইটে আনতে পারতেছো না। তাহলে তুমি কি করতে পারো? তুমি তাপমাত্রার পরিবর্তন ডেল থেটাকে ডিগ্রি সেলসিয়াসে আনতে পারো। ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তন ডেল থেটাকে ডিগ্রি সেলসিয়াসে আনতে পারো। তাহলে ডেল সি বাই 5, ঠিক আছে, আর ডেল এফ বাই 9। তাহলে ডেল সি এটাই আমাদের দরকার, এটা ইকুয়াল টু ডেল এফ 100/9 গুণ 5, তার মানে 500/9 ডিগ্রি সেলসিয়াস। এটাই ডেল সি, এটাই আমাদের ডেল থেটা। ওকে, তাহলে এইবার মানটা বসাই দাও এখানে। তাহলে 500/9 এই এত ডিগ্রি সেলসিয়াস, এই যে। তাহলে দেখো ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি দিয়ে সুন্দর মতো অ্যান্সারটা চলে আসবে। তাহলে 336 গুণ 12 এক্সপোনেনশিয়াল ফাংশন -6 গুণ 500/9, 0.224 এত মিটার। ঠিক আছে, এটা রুয়েটে আসা, অ্যাডমিশন টেস্টে রুয়েটে আসা একটা ম্যাথ। বুঝছো? মানে আহামরি অনেক কিছু চিন্তা করবা না, একেবারে নিষ্পাপ মনে চিন্তা করবা। যে নিষ্পাপ মনে চিন্তা করবে তার কিন্তু ম্যাথ হবে, আর যে মনের মধ্যে জিলাপির প্যাঁচ রাখবে তার কিন্তু আকাশ কুসুম অনেক কিছু কল্পনা করা লাগবে, ম্যাথ হবে না। এটা সিম্পল দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা ম্যাথ। এটাকে আর কি সুন্দর করে একটা ম্যাথ বানানোর জন্য আইফেল টাওয়ার ঢুকাইছে এর মধ্যে, আর কিছুই না। বলো বুঝতে পারছো কিনা? ওকে, ডান। এইবার আসো আমরা এবার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ দেখব। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ভাই ত্রুটিপূর্ণ থার্মোমিটার আবার কি জিনিস? যে থার্মোমিটার ত্রুটিপূর্ণ ফেলে দেন। তো শোনো, মনে করো তোমার বাসায় একটা থার্মোমিটার আছে। এই থার্মোমিটারটা অনেক পুরনো থার্মোমিটার, অনেক পুরনো একটা থার্মোমিটার। তো এই থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ, সঠিক পাঠ দেয় না। কিন্তু হঠাৎ করে মনে করো মাঝরাতে কারো জ্বর হইলো বাসায়। এখন ওই সময় তো তুমি ওষুধের দোকান খোলা পাবা না যেখান থেকে তুমি থার্মোমিটার কিনে নিয়ে আসবা আবার নতুন করে একটা। তো তোমার বাসায় ওই থার্মোমিটারই আছে। এখন শরীরের তাপমাত্রা কত, জ্বর কত হয়েছে, এটা তুমি মাপতে পারবা কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। কিভাবে? ওই থার্মোমিটার দিয়েই তাপমাত্রাটা পরিমাপ করতে পারবা। ওই থার্মোমিটারটা দিয়েই তুমি তাপমাত্রা পরিমাপ করতে পারবা। কিন্তু ভাই ওটা তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ওই থার্মোমিটার দিয়ে যে তাপমাত্রা পরিমাপ করবো সেটা তো ভুল তাপমাত্রা আসবে, সেটা তো সঠিক তাপমাত্রা আসবে না। হ্যাঁ সত্য কথা, সঠিক তাপমাত্রা আসবে না, ভুলই আসবে। তো ভুলটা আগে পরিমাপ করবা, দেন তুমি একটু খাতা কলম ধরে তুমি সঠিক তাপমাত্রাটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ ত্রুটিপূর্ণ বলে ওটাকে ফেলে দিও না। ওইটা দিয়েও অনেক সময় বিপদের সময় যখন তোমার কাছে ভালো থার্মোমিটার নাই, তখন ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারই তোমার কাজে লাগবে। তো দেখি তো আমরা একটা ডিরেক্ট ম্যাথ করব, ডিরেক্ট একটা ম্যাথ করব। 9, এটা 10 নম্বর। বলা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে 2 ডিগ্রি এবং বাষ্প বিন্দুতে 97 ডিগ্রি পাঠ দেখায়।
পাঠ দেখাই। এই থার্মোমিটারের পাঠ, এই থার্মোমিটারের পাঠ 32 ডিগ্রি হলে প্রকৃত তাপমাত্রা কত? প্রকৃত তাপমাত্রা কত বলো, বুঝছো কিনা? যে ভাই একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফের 2 ডিগ্রি দেখায়। ভাই 2 ডিগ্রি কি, সেলসিয়াস না ফারেনহাইট? সেলসিয়াস ফারেনহাইট কিছুই আর নাই, সেলসিয়াস ফারেনহাইট কিছুই আর নাই। কেন? কারণ এটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেছে। যদি ভালো থার্মোমিটার হইতো ধরো ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস দেখাইতো, কিন্তু বরফ বিন্দুতে 2 ডিগ্রি দেখাচ্ছে, তো 2 ডিগ্রি সেলসিয়াস তো আর আমি বলতে পারবো না, ওটা তো সেলসিয়াস নাই। বুঝতে পারছো আমার কথা? অর্থাৎ এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার এটা নতুন আর একটা স্কেল হয়ে গেছে। তুমি স্কেল জানো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার র্যাঙ্কিং, 5টা। ভাই 5 জন বিজ্ঞানীর নামে 5টা স্কেল। কেন, তুমি কি দোষ করছো? তোমার নামে একটা স্কেল বানাইতে পারো না? ধরো তোমাকে তোমার নানা একটা থার্মোমিটার গিফট করে গেছে, তো সেটা নানার আমলের থার্মোমিটার, অনেক পুরনো থার্মোমিটার, এতদিন তুমি থার্মোমিটারটাকে রেখে দিছো। ওই থার্মোমিটার তো এখন এই সময় এসে আর সঠিক তাপমাত্রা দিবে না, কারণ থার্মোমিটারের মধ্যে যে পারদ ছিল সেই পারদের সুবেদিতা হ্রাস পেয়ে গেছে। ঠিক আছে, এটা মনে করো অনেক পুরনো থার্মোমিটার, তাহলে সেই থার্মোমিটারের সুবেদিতা হ্রাস পেয়ে গেছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে এখন সে বরফ বিন্দু দেখায় না, তারপরে বাষ্প বিন্দুতে তাপমাত্রা এখন 100 ডিগ্রি দেখায় না, তো কি দেখায়? এখন দেখায় 2 ডিগ্রি আর 97 ডিগ্রি। আমরা বুঝতে পারতেছি যে এই থার্মোমিটারটা আসলে যখন ভালো থার্মোমিটার ছিল তখন আসলে ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারই ছিল, 0 দেখাইতো আর 100 দেখাইতো। এখন 0 জায়গায় 2 দেখাচ্ছে, 100 জায়গায় 97 দেখাচ্ছে। তাহলে এটা কার স্কেল বলো? এটা কার থার্মোমিটার? কে দিয়ে গেছে এটা তোমাকে? তোমার নানা গিফট করে গেছিল। তাহলে এখন এই থার্মোমিটার একটা নতুন স্কেল হয়ে গেছে, তোমার নানার স্কেল হয়ে গেছে। ঠিক আছে, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ঠিক তেমনি তোমার নানার নাম দিয়ে একটা স্কেল বানাই ফেলবা, নানার স্কেল। বুঝতে পারছো? স্কেল যে আসলে এই 5টা স্কেলই হইতে হবে এমন কোনো কথা নেই, আমরাও তো একটা স্কেল বানাইতে পারি। তা আমরা যেটা বানাবো সেটা হবে ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্কেল। তো সেটা সেরকম হয়েছে। এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ম্যাথ আসলে কিছুই না। তাহলে আসো আমরা কি করব, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ম্যাথ আসলে পাশাপাশি 2টা থার্মোমিটার রেখে ফেলবো, পাশাপাশি 2টা থার্মোমিটার রেখে ফেলবো। যদি থার্মোমিটার রাখতে না পারো জাস্ট 2টা দাগ দিয়ে দিবা, জাস্ট 2টা দাগ দিবা, থার্মোমিটার রাখার দরকার নেই, তুমি 2টা দাগই দিবা। তো দাগ দেওয়ার পরে একটার মাথায় লিখবা ভালো, আর একটার মাথায় লিখবা ত্রুটিপূর্ণ। একটার মাথাতে লিখবা ভালো, আর একটার মাথায় লিখবা ত্রুটিপূর্ণ। এই যে মাথায় লিখবা, লেখার পরে এবার আসো, ভালো থার্মোমিটার, ভালো যেটা সে বরফ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস দেখায়, ত্রুটিপূর্ণ সে 0 দেখায় না, সে দেখায় 2 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি দেখায়। ভালো থার্মোমিটার বাষ্পবিন্দুতে 100 ডিগ্রি দেখায়, আর ত্রুটিপূর্ণ যেটা সেটা দেখায় কত? 98 ডিগ্রি, সরি 97 ডিগ্রি। 97 ডিগ্রি সেলসিয়াস না, 97 ডিগ্রি না, না 2 ডিগ্রি না, না এটা নতুন একটা স্কেল হয়েছে। ঠিক আছে, এই আর কি নানার স্কেল। এবার প্রশ্ন কি বলছে? এই থার্মোমিটারে পাঠ 32 ডিগ্রি, অর্থাৎ ত্রুটিপূর্ণতে পাঠ 32 ডিগ্রি হলে, এই যে তাহলে 32 ডিগ্রি হলে, অর্থাৎ তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পাইছো 32, এটা কি রিয়েল? নো। তাহলে সঠিক তাপমাত্রাটা কত সেটাই আমরা বের করতে চাই। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি এবার চিন্তা করো। একই প্রসেস, এই 2 বিন্দুর ডিফারেন্স, এই 2 বিন্দুর ডিফারেন্স ধ্রুবক, তুমি চাইলে এই 2 বিন্দুও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো নর্মালি সবাই তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু, উচ্চ স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু, এটাই নাই। ঠিক আছে, তাহলে তাপমাত্রা, আমি একটু বাংলা কথা লিখি, তাপমাত্রা বিয়োগ নিম্ন 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 স্থির বিন্দু, ঠিক আছে, ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু, উচ্চ স্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, এই অনুপাত ধ্রুব থাকবে। তাহলে এই অনুপাত যদি ধ্রুব থাকে, তোমার এটা লিখতেও হবে না, এটা জাস্ট বোঝার জন্য লিখছি। তাহলে সি বাই 0, 100 মাইনাস 0 ইকুয়াল টু, এখানে আসো 32/2, 97/2, প্রকৃত তাপমাত্রা সিটাই আমরা বের করতে চাই। শেষ। বলো কত সহজ জিনিস, কত সহজ জিনিস। 32 বিয়োগ 2 ভাগ 97 বিয়োগ 2, তার সাথে গুণ 100, শেষ।
31.578 ডিগ্রি, এত ডিগ্রি প্রকৃত তাপমাত্রা, তাহলে ডিগ্রি সেলসিয়াস। এই অনেকে বলতে ভাই আপনি ডিগ্রি সেলসিয়াসে কেন বের করলেন? কিছু না বললে আমরা নর্মালি ডিগ্রি সেলসিয়াসটাই করি। তোমার যদি এখানে বলতো এই থার্মোমিটারে পার্ট এত হলে প্রকৃত তাপমাত্রা কেলভিন স্কেলে কত, প্রকৃত তাপমাত্রা ফারেনহাইটে কত, এটা যদি বলতো যে প্রকৃত তাপমাত্রা ডিগ্রি ফারেনহাইটে কত ডিগ্রি ফারেনহাইট, এটা যদি বলতো তখন আমরা ফারেনহাইটে হিসাব করতাম। তখন আমরা কি করতাম, এরকম দুইটা দাগ দিতাম, দুইটা দাগ দিয়ে থার্মোমিটার নিতাম, একটা ত্রুটিপূর্ণ একটা ভালো, এটা ভালো এটা ত্রুটি, তাহলে ফারেনহাইট চাইছে, তো ফারেনহাইটের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যেটা সেটার বরফ বিন্দু 2 ডিগ্রি, আর ফারেনহাইট হলে 32 ডিগ্রি ফারেনহাইট। এবার ভালো থার্মোমিটার 212 ডিগ্রি ফারেনহাইট, আর ত্রুটিপূর্ণ যেটা সেটা হচ্ছে 97 ডিগ্রি। তাহলে যখন ওই থার্মোমিটার 32 ডিগ্রি পার্ট দিবে তখন এফ কত, এই যে এফ বের করতাম, তাহলে তখন হয়তো এফ মাইনাস 32/212 - 32, আর 32 - 2/97 - 2, ঠিক আছে। তাহলে 32 - 2 ভাগ 97 - 2 যা হবে গুণ 180, গুণ 180 যোগ 32, তাহলে এফ হইতো তখন 88.842 ডিগ্রি ফারেনহাইট। এভাবে হইতো, বুঝলা? ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ম্যাথ পারা যাবে? গুড। তাহলে আসো তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে একটা ম্যাথ তুমি আমারে করে দাও তো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দুতে 3 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াসে এবং 70 ডিগ্রি সেলসিয়াসে বয়স হয়ে গেছে, ভুলে যাচ্ছি। হ্যাঁ, 70 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি পার্ট দেখায়, এবং 70 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি পার্ট দেখায়, 100 ডিগ্রি পার্ট দেখায়। তাহলে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে, ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে। নাও এই ম্যাথ 2-3 ভাবে করা যায়, 2 ভাবে করা যায় আর কি, একটু ট্রাই করো তো করার। একটু ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দুতে 3 ডিগ্রি এবং 70 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি পার্ট দেয়, তাহলে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে। শোনো, বারবার প্রশ্ন পড়তে থাকলে হবে না, চিত্র আঁকতে হবে, দেখবা ম্যাথ হয়ে গেছে। তাহলে তুমি পাশাপাশি থার্মোমিটার রেখে ফেলবো, আঁকলাম। তো কি বলতেছে, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দুতে 3 ডিগ্রি, ত্রুটি ভালো, তাহলে যেটা ভালো থার্মোমিটার বরফ বিন্দুতে 0 ডিগ্রি দেখায়, আর এই থার্মোমিটার দেখাচ্ছে 3 ডিগ্রি। ওকে, এবার পরের লাইনটা ভালো করে পড়ো। এবং 70 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি পার্ট দেখায়। ভালো থার্মোমিটারের 70 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি পার্ট দেখায়। ভালো থার্মোমিটারের এই বিন্দুটা কত, উচ্চ স্থির বিন্দু ভালো থার্মোমিটারের কত, অবশ্যই 100 ডিগ্রি। কিন্তু ভালো থার্মোমিটারের 70 ডিগ্রি সেলসিয়াসে, তো ভালো থার্মোমিটারে এটা যদি 100 হয়, 70 কোথায়? 70 এখানে না, 70 এই জায়গাটাতে না, 70। তাহলে ভালো থার্মোমিটারে 70 ডিগ্রি সেলসিয়াস এখানে,
ভালো থার্মোমিটারে 70 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন আমাদের এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার 100 ডিগ্রি পার্ট দেখায়। বলো বুঝলা কিনা? এই জিনিসটা বুঝলা কিনা? তোমার হিসাব নিকাশের জন্য তোমার বিন্দু লাগবে হচ্ছে 3টা, তাহলে এই একটা আর একটা লাগবে 3টা। তো কি বলছে এবার বলছে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে, এটা আমাদের লাগবে। ঠিক আছে, 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে। তোমার 3টা পয়েন্ট লাগবে। 3টা পয়েন্টে টোটাল তথ্য কয়টা বলো তো? 3টা পয়েন্টে টোটাল তথ্য 1 2 3 4 5 6, টোটাল 6টা। তাহলে 3টা পয়েন্টের তথ্য 6টা, 6টার মধ্যে একটা থাকবে অজানা, সেটাই আমরা বের করব। এই আমার কথা বুঝছো? পয়েন্ট হবে 3টা, 1 2 3, 3টা পয়েন্ট। 3টা পয়েন্টে তথ্য থাকবে 6টা এবং এই 6টা তথ্যের মধ্যে একটা থাকবে অজানা। 5টা জানা থাকবে, একটা অজানা থাকবে, আমরা সেই অজানাটা বের করব। আমাদের কি বলছে? 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে। তাহলে এখানে দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলের সাথে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাকে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু আমাদের তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত দেখাবে সেটা চাইছে। তো ঝামেলা। দেখো কম্পেয়ার করতেছি ডিগ্রি সেলসিয়াসের সাথে ত্রুটিপূর্ণ মানে কি? নানার স্কেল। তাহলে ভালো ডিগ্রি সেলসিয়াস, ত্রুটিপূর্ণ নানা, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের সাথে নানার স্কেলের কম্পেয়ার। তো এর মধ্যে আবার ফারেনহাইট ঢুকে গেছে। ইস, তাহলে একটা কাজ করি, এই ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াস বানাই ফেলি, তাহলে আর আমার 3টা থার্মোমিটার দরকার নেই, একটা থার্মোমিটারই হয়ে যাবে। তাহলে C/5, ইয়েস, F-32/9। তাহলে এখান থেকে F এর মান 120/32/9 দিয়ে C/5। তাহলে অতএব C এর মান 120 বিয়োগ 32 ভাগ 9 গুণ 5, তাহলে 48.888 এত ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? ওকে, তাহলে এবার আসো এই যে 0 এবং 70, তাহলে 48 ডিগ্রি সেলসিয়াস, 48.888 এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান এর কত? তাহলে এর তাপমাত্রাটা আমাদের চাইছে। তো এই তাপমাত্রাতে আমরা কি ধরতে পারি? এস ধরতে পারি, সি ধরতে পারি, যা খুশি ধরতে পারি, ধরলাম এক্সও ধরতে পারি। তাহলে এই এস এর মানটা বা এক্স এর মানটা আমাদের বের করতে বলছে। বলো এটুকু বুঝছো কিনা? এটাই আমাদের বের করতে বলছে। এটাকে এক্স ধরি, এক্স। তাহলে এবার বলো পারা যাবে কিনা? হ্যাঁ, দেখো একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, 3টা বিন্দুতে টোটাল তথ্য 6টা, 1 2 3 4 5টা আমরা জানি, একটা জানি না, হয়ে গেল। তাহলে x - 3, 100 - 3 ইকুয়াল টু 48.888 - 0, 70 - 0। দেন এবার এখান থেকে x এর মানটা বের করব। তাহলে অ্যান্সার ভাগ 70, এর সাথে গুণ 100 বিয়োগ 3, তার সাথে যোগ 3, 70.746 এত ডিগ্রি। ঠিক আছে, এইটা হবে আচ্ছা পার্ট। বুঝলাম কথা, বুঝলাম? ক্লিয়ার? এটা আর একটা ভাবে করা যায়, আসো দেখাই তোমারে আর কিভাবে করা যায়। অর অনেকভাবে করা যায়, যার যেটা ভালো লাগবে করব। অর দেখি আর কিভাবে করা যায়। ত্রুটি ভালো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দুতে, ভালো থার্মোমিটার যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 3 ডিগ্রি। আর ভালো থার্মোমিটার 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে কত দেয় আমি জানি না, বাষ্প বিন্দুতে কত দেয় আমি জানি না, কিন্তু ভালো থার্মোমিটার যখন 70 দেখায় তখন এই থার্মোমিটার দেখায় 100 দেখায়। আচ্ছা, তাহলে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বয়েলিং পয়েন্টটা তো বের করতে পারি। দেখো 1 2 3 6টা পয়েন্ট, 5টা আমি জানি, তাহলে এর বিটা তো আমরা বের করতে পারি এখান থেকে। তাহলে আসো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বয়েলিং পয়েন্ট বিটা বের করব। তাহলে 100 বিয়োগ 3, বি বিয়োগ 3, 70 বিয়োগ 0,
আর 100 বিয়োগ 0। তাহলে এখান থেকে বিটা বের করব। এখান থেকে বিটা বের করব। তো কিভাবে? 100 বিয়োগ 3 এর সাথে গুণ 100, 100 বিয়োগ 3 গুণ 100, তাকে ভাগ দিব 70 দিয়ে, যা হবে b - 3 = এটা, এর সাথে যোগ 3। তাহলে 141 বয়েলিং পয়েন্ট 141.57 এত ডিগ্রি। এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের উচ্চ স্থির বিন্দু। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের এটা উচ্চ স্থির বিন্দু। উচ্চ স্থির বিন্দু কার? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের। ওকে, এবার আমাদের চাইছিল কি? আমাদের তো এটা চাইনি, আমাদের চাইছিল হচ্ছে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই থার্মোমিটারে কত পার্ট দেখাবে। তাহলে এবার আসো, এবার এই ডিগ্রি সেলসিয়াসকে ফেলে দাও। এবার ত্রুটি এবং ভালো, কিন্তু ভালো এবার কোন ভালো? ভালো হচ্ছে এবার 120 ডিগ্রি ফারেনহাইটের ভালো। তাহলে এবার আসো, দেখো এটা হচ্ছে বাষ্পবিন্দু, এটা হচ্ছে বরফ বিন্দু। তাহলে ভালো ফারেনহাইট থার্মোমিটার বরফ বিন্দুতে তাপমাত্রা দেখায় 32 ডিগ্রি, আর এ দেখায় কত? 3 ডিগ্রি। ভালো থার্মোমিটার বাষ্পবিন্দুতে দেখায় 212 ডিগ্রি ফারেনহাইট, এ কত দেখায় বাষ্পবিন্দুতে? তার বয়েলিং পয়েন্ট কত? বয়েলিং পয়েন্ট আমরা বের করছি 141.57, এত ডিগ্রি। তাহলে এর যখন 120 হবে তখন এর আসলে কত হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে x - 3 141.57 - 3, 120 - 32 212 - 32, বুঝতে পারছো? তাহলে 120 বিয়োগ 32 ভাগ 212 বিয়োগ 32, এর সাথে গুণ 141.57 বিয়োগ 3, তারপরে যোগ 3। বাহ, মিলে গেল তো। x = 70.745 এত ডিগ্রি। ঠিক আছে, দেখো তো আগে অ্যান্সার কত ছিল? এই যে এটা। এখন তোমার যেভাবে হিসাব নিকাশ করতে মন চাই তুমি সেইভাবে হিসাব নিকাশ করবা, ম্যাথ হবে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? গুড। এবার আসো আমরা র্যান্ডম আরও কয়েকটা ম্যাথ একটু দেখি। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ এই দুইটাই। এই যে আমি 10 আর 11 করালাম, এই দুইটা ম্যাথই ত্রুটিপূর্ণ থার্মোমিটার ম্যাথ, এর বাইরে কোনো ম্যাথ নাই। ঠিক আছে, যা আসবে আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ঘুরে ফিরে এইগুলোই আসবে। 12 নম্বর হচ্ছে একটা গ্রাফ রিলেটেড প্রবলেম। এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এরকম একটা গ্রাফ আঁকা আছে, দিয়ে বলতেছে এই কোণের সাইন থিটার মান কত নির্ণয় করো। এই কোণের সাইন থিটা নির্ণয় করো। বের করা যাবে? আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সি আর এফ এর মধ্যে গ্রাফটা কেমন হবে আগে দেখি তো। সি আর এফ এর মধ্যে সম্পর্কটা কি? c/5 f - 32/9। তা আমি সি আর এফ এর মধ্যে সম্পর্কটা চাই। আচ্ছা আসো কোনাকুনি গুণ করি। 9c 5f -32 গুণ 5 -32 গুণ 5 160। ওকে, তাহলে ওয়াই অক্ষে আমি কাকে নিছি? সি কে, আর এক্স অক্ষে এফ কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত লাগবে? অর্থাৎ সি ইকুয়াল টু, দেখো তো, সি ইকুয়াল টু 5/9f মাইনাস 160/9, 160/9, 160/9। ওকে, তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি না? তো গ্রাফটা তো তাই হবে, আর এম হচ্ছে স্লোপ, এবং দেখো গ্রাফটা তাই হয়েছে। আমি যদি গ্রাফটা নিজে আঁকি তাহলে গ্রাফটা কেমন হবে? এটা ডিগ্রি ফারেনহাইট এক্স অক্ষে, আর এটা ডিগ্রি সেলসিয়াস ওয়াই অক্ষে। তাহলে কি হবে? এমটা পজিটিভ, ঢাল পজিটিভ ঊর্ধ্বগামী হবে, কিন্তু ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশটা হবে নেগেটিভ। দেখো ইন্টারসেপ্ট সি হচ্ছে নেগেটিভ, এই যে সি হচ্ছে নেগেটিভ। তাহলে সি নেগেটিভ মানে এই যে এখান থেকে এই যে মাইনাস নেগেটিভ অংশ কেটে নিয়ে দেন এই যে এরকম গ্রাফ হবে। এই যে এইটা হচ্ছে মাইনাস সি আর কি, এইটুকু হচ্ছে সি মাইনাস সি, অর্থাৎ 160/9 হচ্ছে এটা। তাহলে এরকম একটা গ্রাফ হবে। তাহলে ঢালটা কি হবে? এই যে থেটা, ঢাল মানে কি? ট্যান থেটা। তো ঢালটাই হবে হচ্ছে
এম হবে হচ্ছে 5/9। ভাই ঢাল নিয়ে কাজ, আর কিছুই না, ঢালটা নিয়েই কাজ। আসো এবার ম্যাথটা দেখি। ঢালটা হচ্ছে এম হচ্ছে কত, 5/9, আর ঢাল মানে তো ট্যান থেটা, ট্যান থেটা, এই ট্যান থেটা হচ্ছে 5/9, বুঝলা? তো ট্যান থেটা যদি এটা হয়, সাইন থেটা কত হবে? ট্যান থেটা মানে কি, লম্ব বাই, ধরো এই কোণ থেটা, ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এটা 5, এটা 9, তাহলে পিথাগোরাস দিয়ে বলো তো এটা কত হবে? 9² 9² + 5² তার √, তাহলে √106, √106 হবে এটা। তাহলে ট্যান থেটা যদি এটা হয়, তাহলে সাইন থেটা লাগবে আমাদের। তাহলে সাইন থেটা = লম্ব বাই অতিভুজ, তাহলে 5/√106। ঠিক আছে, তাহলে সাইন থেটার মান হবে 5/√106, তাহলে 0.485, এটা হচ্ছে অ্যান্সার, এটা আমাদের চাইছে। বলো বুঝলাম কিনা? কত সহজ ম্যাথ, ডান। ওকে, 14 নম্বর বলা হচ্ছে দুটি পরম তাপমাত্রার স্কেলে, মানে কেলভিন স্কেলে, পরম তাপমাত্রার স্কেলে এ ও বি জলের ত্রিদশা বিন্দু যথাক্রমে 200 ও ত্রিদশা বিন্দু যথাক্রমে 200x ও 350x। তাহলে টি এ জলের ত্রিদশা বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম এত। দুটি পরম তাপমাত্রার স্কেলে এ ও বি জলের ত্রিদশা বিন্দু যথাক্রমে এত এত। তাহলে তাপমাত্রা টি এ ও টি বি এর সম্পর্ক। সম্পর্ক কত? ব্যাপারটা কি বলছে? এই পাত্রে এটা হচ্ছে এ পাত্র, জল আছে, আর এটা বি পাত্র, এই বি পাত্রে জল আছে। তো বলছে এ আর বি জল, দুইটা ভিন্ন জল। তো এদের ত্রিদশা বিন্দু যথাক্রমে এত এত, অর্থাৎ এই পাত্রে যে তরলটা আছে তার ত্রিদশা বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে 200x। তার ত্রিদশা বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম টিপি, এটা হচ্ছে 200x। আর এটাতে ত্রিদশা বিন্দুর জন্য উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে 350x। ত্রিদশা বিন্দু, অনেকে বলতে ভাই এটা কি তাপমাত্রা না? না, তাপমাত্রা না। ত্রিদশা বিন্দু যথাক্রমে এত এক্স মানে উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে। ত্রিদশা বিন্দু তাহলে তো মানে দুইটা ভিন্ন ইসের ত্রিদশা বিন্দু যথাক্রমে 200 না, ঠিক আছে, তাহলে ত্রিদশা বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম এত এত দেওয়া আছে। হ্যাঁ, কারণ ত্রিদশা বিন্দু সেটা তো 273 দশমিক এত হবেই জলের ত্রিদশা বিন্দু। তাহলে ত্রিদশা বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম এত, উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে এত। ঠিক আছে, দুইটা পাত্রে। এবার আমাদের বলতেছে তাহলে এই তরলের তাপমাত্রা এবং এই তরলের তাপমাত্রা এদের মধ্যে সম্পর্ক কত? অর্থাৎ এর তাপমাত্রা টি এ, এই তরলের তাপমাত্রা টিবি, এই টি এ এবং টিবি এর মধ্যে সম্পর্কটা চাইছে। শোনো, দুইটা ভিন্ন জল, দুইটা পাত্রে আবার একই জল না, দুইটা ভিন্ন জল। দুটি পরম তাপমাত্রার স্কেলে এ ও বি জলের, মানে দুইটা ভিন্ন জল, মানে সহজ কথা এইখানে ঝামেলাটা হয়েছে। জল বলতে তো পানি আমরা বুঝতেছি, এটা আসলে জল মানে তরলের। এটা ধরো ইন্ডিয়ান বই থেকে অনুবাদ করা, তো এটা হচ্ছে তরলের। এই জিনিসটা বুঝবা যে দুইটা ভিন্ন তরলের।
তাহলে এই তরলের উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে ত্রৈধ বিন্দুতে এত, এই তরলের উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে ত্রৈধ বিন্দুতে এত, ঠিক আছে। তা আমাদের বলছে তাহলে এই দুইটার তাপমাত্রা কত, এই দুইটার তাপমাত্রা কত, তাপমাত্রার সম্পর্কটা কত, টি এ এবং টি বি এদের তাপমাত্রার সম্পর্কটা কত, দুইটা ভিন্ন তরলের উষ্ণতামিতিক ধর্ম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সূত্র লিখি টি এ, টেম্পারেচার টি এ, এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ত্রিদশা বিন্দু যথাক্রমে এত এত। না না, এই ম্যাথে ঝামেলা আছে, হবে না, এইভাবে ম্যাথ হবে না। আচ্ছা বাদ, এটা হবে না, এই ম্যাথে ঝামেলা আছে, এটা হবে না। আচ্ছা এটা বাদ। এটা করব। এটা হচ্ছে দুটি থার্মোমিটারের একটি স্কেলে, দুটি থার্মোমিটার একটি সেলসিয়াস স্কেল অপরটি ফারেনহাইট স্কেলে পাঠ দেয়। দুটি থার্মোমিটার একটি সেলসিয়াস স্কেলে, একটি সেলসিয়াস ও একটি ফারেনহাইট স্কেলে পাঠ দেয়, একটি ফারেনহাইট স্কেলে পাঠ দেয়, একটি সেলসিয়াস স্কেলে একটি ফারেনহাইট স্কেলে পাঠ দেয়। উভয় থার্মোমিটারকে পরপর দুটি পাত্রে পানিতে নিমজ্জিত করা হলো। উভয় থার্মোমিটারকে পরপর দুটি পাত্রে পানিতে নিমজ্জিত করা হলো, পানিতে নিমজ্জিত করা হলো। দুই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য দেখা গেল 20। দুই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য 20 দেখা গেল। তাহলে পাত্র দুটিতে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, সেলসিয়াস স্কেলে কত হবে। এই ম্যাথটা তোমারে করানো হয়েছে, প্রশ্নটা পড়ে ভাবো। দেখো দুটো থার্মোমিটার আছে আমার কাছে, এই দুটো থার্মোমিটারকে দুইটা পাত্রের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, একটা পাত্র একটা পাত্র, দুইটা পাত্রে ভিন্ন তাপমাত্রা আছে, এখানে একটা তাপমাত্রা, এখানে একটা তাপমাত্রায় পানি আছে। এইটা একটা থার্মোমিটার আর এইটা আর একটা থার্মোমিটার, দুইটা ভিন্ন থার্মোমিটার। তো কি বলা হচ্ছে, একটা থার্মোমিটার কিসে পাঠ দেয়, ডিগ্রি সেলসিয়াসে, ধরো এটা ডিগ্রি সেলসিয়াসে পাঠ দেয়, আর এটা কিসে পাঠ দিবে, ডিগ্রি ফারেনহাইটে পাঠ দিবে। তো ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইটে পাঠ দিচ্ছে, বলা হয়েছে তাদের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20, তাপমাত্রার পার্থক্য 20। তাহলে এ যে পাঠ দিচ্ছে, এমন দেখো ঘটনা দুইটা ঘটতে পারে, এ বেশি পাঠ দিচ্ছে, এ কম পাঠ দিচ্ছে, তাহলে পার্থক্য 20। আবার এটা হইতে পারে যে এ বেশি পাঠ দিচ্ছে, এ কম পাঠ দিচ্ছে, দেন পার্থক্য 20 হইতে পারে। বুঝতে পারতেছো, এরকম দুইটা জিনিস হইতে পারে। তা আমাদের এখন এই জিনিসটা হিসাব নিকাশ করতে বসে, ভাই এই ম্যাথ তো আমরা করেই আসছি। এটা হচ্ছে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য এত হবে, সেই টাইপের ম্যাথ।
সেই টাইপের ম্যাথ, যে তাপমাত্রার পার্থক্য এত, তো সেই পার্থক্যটাই আমাদের হিসাব নিকাশ করতে হবে। কি বলো, এই টাইপের ম্যাথ না? ট্রাই করো এবার নিজে করার। ধরো এটা ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছে, এটা ফারেনহাইটে দিচ্ছে, তাহলে ডিগ্রি সেলসিয়াসে ধরো এই মানটা দিল ডিগ্রি সেলসিয়াসে, আর ফারেনহাইটে ধরো এইটুকু দিল, ফারেনহাইটে ধরো এইটুকু দিল, তাহলে ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট এদের পার্থক্য ডিফারেন্সটা হচ্ছে 20 ঘর, 20, যে দুই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এটার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস স্কেলে, তাহলে এটা হচ্ছে সি, আর এটার তাপমাত্রা ফারেনহাইটে এফ। তাহলে বলো আমরা সম্পর্কটা কি পাইলাম? আমরা সম্পর্কটা পাইলাম সি মাইনাস এফ, সি মাইনাস এফ ইকুয়াল টু 20। এবার এমনও তো হইতে পারে এফটা বড় আর সিটা ছোট, তাহলে তখন এফ মাইনাস সি ইকুয়াল টু হবে 20, তার মানে পার্থক্য 20, তাহলে এটা প্লাস মাইনাস 20 পার্থক্য। বুঝলা আমার কথা? বুঝলা? তাহলে এইবার আমাদের হিসাব নিকাশ করে দুই থার্মোমিটারের সি আর এফ বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে সি বাই 5, এফ মাইনাস 32/9, তাহলে সি এর মান যদি আমি সি ধরি, সি এর মান যদি সি ধরি, তাহলে এখান থেকে এফ এর মান কত আসবে? সি যদি সি হয় তাহলে এফ এর মান হবে, এখান থেকে এফ এর মান আমরা যদি +20 নিই, তাহলে এফ ওই পাশে যাবে, হবে সি মাইনাস 20, ঠিক আছে? এটা বসাই দিব এখানে, বুঝতে পারছো? এফ ওই পাশে গেল, আমরা +20 দিয়ে হিসাব করলাম, মানে প্রথমে সি মাইনাস 5 ইকুয়াল টু 20, তাহলে অতএব এফ ইকুয়াল টু সি মাইনাস 20, তাহলে এফ এর জায়গায় সি মাইনাস 20 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, 9c 5c, 9c 5c 20 32 গুণ 5 মাইনাস 260, তাহলে 9c 9 মাইনাস 5, 9 মাইনাস 5 4, তাহলে অর্থাৎ c ইকুয়াল টু 260/4 মাইনাস 260/4, তাহলে -65 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সি এর একটা মান, ঠিক আছে? আর সি এর মান যদি এটা হয় তাহলে তখন এফ এর মান হবে, সি এর মান যদি এটা হয় তাহলে এফ এর মান হবে সি মাইনাস 20, সি হচ্ছে -65 মাইনাস 20, তাহলে -65 মাইনাস 20, তাহলে -85 ডিগ্রি ফারেনহাইট। ওকে, ডান। এবার আরেকবার যদি হিসাব করি, তাহলে সি বাই 5 এফ মাইনাস 32/9, ঠিক আছে? তাহলে এবার সি এর মান হচ্ছে সি ডিভাইডেড বাই 5, এবার এফ এর মান বসবে সি প্লাস 20 মাইনাস 32, এফ এর মান এবার বসবে সি প্লাস 20, নিচে 9, 9c 5c 20 মাইনাস 32 গুণ 5 মাইনাস 60, তাহলে 4c ইকুয়াল টু -60/4 মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব তখন এফ হবে সি এর মান -15 আর এফ এর মান, সি এর মান -15 প্লাস 20, তাহলে -15 প্লাস 20 5 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে এবার অ্যান্সার লিখতে হবে। এবার অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? অ্যান্সারটা আমাদের কি চাইছে? আমাদের চাইছে পাত্র দুটিতে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, পাত্র দুটিতে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, ভালো করে বুঝবা। এই পাত্রে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? সি কত? এত। আর এফ এত না, এই পাত্রের না, এফ কিন্তু এই পাত্রের, এফ। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? তাহলে সি যদি এইটা হয় তাহলে এফ কিন্তু এই পাত্রের জন্য, এটা এফ কিন্তু এই পাত্রের, আমাদের সি এটা বের হয়ে গেছে -65, এটা বের হয়ে গেছে আমাদের, আবার সি বের হয়ে গেছে -15, এই যে -15 বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সি হচ্ছে এই পাত্রে -15,
এই পাত্রে -15, সি এই পাত্রে -65, তাহলে এই পাত্রে -65 হইলে ওই পাত্রে হচ্ছে -85, সেটা এফ। দেখো এই পাত্রে সি যদি হয় -65, এই পাত্রে সি যদি হয় -65°C, তাহলে এই পাত্রে তখন এফ আমরা বের করছি। এফটা কত আসছে? -85, এফটা -85, এই 85 লিখলে হবে না, এই -85কে এটাকে ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত সেটা লিখতে হবে। তাহলে C/5 F -32/9, তাহলে C/5 এফ এর মান -85 -32/9, তাহলে অতএব সি এর মান -85 -32/9 গুণ 5 -65। ও -65 তো আসবে, -65 তো আসবে। ও আচ্ছা, এটা তো আর করার দরকার নাই, আমাদের তো বের হয়ে গেছে। তো একটা হচ্ছে -65 আর একটা হচ্ছে -15, একটা -65 আর একটা হবে -15, -65 আমাদের তো হিসাব হয়ে গেছে। হ্যাঁ, হিসাব তো হয়ে গেছে, একটা -65 একটা -15। আমাদের তো এফ লাগবে না, এফ তো চাই নাই, এই যে এফ তো আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে, এই পাশে আর আসারই দরকার নেই। তো আমাদের 2 থার্মোমিটারের তাপমাত্রা চাইছে কিসে? যে পাত্র দুটিতে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত। তো আমরা সেই সেলসিয়াস স্কেলের হিসাবটাই তো করছি, সেলসিয়াস স্কেলে। তাহলে সি হবে -65°C আর হবে -15°C। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আমরা 2 জায়গা থেকে সি 2টা নিব। আর যদি বলতো যে দুইটা পাত্রে ফারেনহাইট স্কেলে পার্থক্য কত, তখন -85 আর এফ হচ্ছে 5 ডিগ্রি নিতাম। ঠিক আছে, অনেকে দেখবা অনেকে এইটুকু করে না। ওকে, এইটুকু করে না, শেষ। কারণ আমার সি এ চাইছে, আমি সবসময় সিটা বের করব। ঠিক আছে, যদি এফ এ চাইতো তাহলে কিন্তু এটা বের করে রাখতে হইতো। বোঝা গেছে? ক্লিয়ার? ম্যাথ কিন্তু কিছুই ছিল না, সহজ জিনিস ছিল। তো প্রথম ক্ষেত্রের এই যে প্রথম পার্ট, থার্মোমিটার রিলেটেড যে পার্টটা, এই পার্টের যত ধরনের যত ম্যাথ হইতে পারে আমি সবগুলোর একটা একটা করে টাইপ করে দিছি। এবার তুমি কি করবা? বই খুলবা, তুমি সাইকেলের বই খুলবা অথবা বোর্ড বই অথবা যে কোনো বই খুলে এবার নিজে প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দিছি আমি, এমন কোনো ম্যাথ তুমি পাবা না যে ম্যাথ এই করানো ম্যাথের বাইরে। ওকে, তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।